গল্প বেগম জাহান। লেখনীতে চারুলতা ছদ্মনাম। 15তম পর্ব। নিস্তব্ধ রাতের ঘুটঘুটে আধারের মাঝে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে আয়ুষ। নিথর দৃষ্টি জোড়া নিবন্ধ মেঘের আড়ালে লুকায়িত কৃষ্ণ পক্ষের চাঁদের দিকে। দূর আকাশের দিকে তাকিয়ে নিজের এলোমেলো জীবনের সমীকরণ মেলানোর নিছক প্রচেষ্টা করে চলেছে সে। এদিকে দুটো কৌতূহলী আখিদয় নীরবে পর্যবেক্ষণ করে চলেছে আয়ুষের গতিবিধি। কিন্তু এতক্ষণ চুপ করে থাকলেও এবার ডান হাতের আঙুলের ভাঁজে জ্বলন্ত আগুনের লালচে আভাটুকু দেখতে পেয়েই সমস্ত মন খারাপ গায়ের হয়ে গেল স্বামীরার। বরং সেখানে জমা হলো এক ফালি উত্তপ্ত রাগ। মুহূর্তেই আয়ুষের কাছে কয়েক ধাপ এগিয়ে গিয়ে ওর বাড়ন্ত হাতটা খপ করে শাসনের ভঙ্গিতে বলল, স্বামীরা তুমি সিগারেট খাচ্ছ আয়ুষদা। ছি, আমার ভাবতেই ঘেন্না পাচ্ছে। কবে থেকে এসব ছাইপাশ গেলা শুরু করেছ? এক্ষুনি ফেলে দাও ওটা। আয়ুষ কেবল নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে চুপচাপ অন্যদিকে ফিরে ধীর স্বরে বলল, আয়ুষ তুই এখান থেকে যা। স্বামীরা। স্বামীরা। আয়ুষদা, আগে তো কখনো আমাকে এই নামে ডাকুনি তুমি। তবে আজ কেন? একদিনের ব্যবধানে এমন কি হয়ে গেল যে? আয়ুষ, তোকে এখান থেকে যেতে বলেছি আমি। স্বামীরা, আমি কোথাও যাব না। আর তুমিও কোনোদিন খেতে পারবে না, বুঝেছ? দাও দাও ওটা আমাকে। আয়ুষ, কি হচ্ছেটা কি মীরাবাই? হাতে লেগে যাবে, ছাড়। ছাড় বলছি। কিন্তু আজ যেন এক অবাধ্যতায় পেয়ে বসেছে শান্তশিষ্ট স্বামীরাকে। আয়ুষের হাত থেকে সিগারেটটা একটানে কেড়ে নিয়ে উল্টো ঘুরে আয়ুষের দিকে ঘুরে দাঁড়ালো সে। আয়ুষ ওর ওপর ঝুঁকে হাতটা ধরতে চাইলেই সিগারেটের ছ্যাঁকা লেগে গেল স্বামীরার ডান হাতে। ভয়ে চোখ মুখ কুঁচকে বাম হাতে আয়ুষের কাঁধ চেপে ধরতেই ততক্ষণাৎ মুখ থেকে মৃদু আর্তনাদ বেরিয়ে এলো তার। স্বামীরা। আয়ুষ, কি হয়েছে মীরাবাই? ছ্যাঁকা লেগেছে? কই দেখি দেখা। আয়ুষের এমন উদ্বিগ্ন স্বরে মুহূর্তেই ব্যথাটুকু ভুলে গেল স্বামীরা। দুজনের মাঝে ইঞ্চি খানেক ব্যবধানের ফলে আয়ুষের উত্তপ্ত শ্বাস প্রশ্বাস আছড়ে পড়ছে ওর শুভ্র মুখটায়। কতদিন পর, ঠিক কতদিন পর এতটা কাছ থেকে দেখছে সে তার আয়ুষটাকে। আবেগে চোখ দুটো টইটম্বুর হয়ে উঠল তার। এদিকে আয়ুষ তখন ওর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করতে ব্যস্ত। ক্ষত জায়গাটা দেখেই সে মেজাজি কণ্ঠে বলল, আয়ুষ, এত কিসের অবাধ্যতা তোর? বারণ করেছিলাম না? দেখলি তো কি হলো। ইস, কতটা পুড়েছে। বলেই স্বামীরার দিকে তাকালো আয়ুষ। কিন্তু ওর জলে ভরা আখিদয় দেখেই আবারও শান্ত হয়ে গেল আয়ুষ। তীব্র অপরাধবোধ আর স্নেহের স্বরে সে বলল, আয়ুষ, জ্বালা করছে না রে? খুব কষ্ট হচ্ছে? স্বামীরা, এ আর এমন কি? তোমার থেকে কষ্ট পাওয়া তো আমার বহু পুরনো অভ্যাস আয়ুষদা। আয়ুষ, তাহলে কষ্ট পেতে আসিস কেন শুনি? স্বামীরা, কারণ আমি তোমাকে। আয়ুষ এবার স্বামীরার চোখে চোখ রেখে গভীর দৃষ্টিতে তাকিয়ে মৃদু স্বরে বলল, আয়ুষ, কি? স্বামীরা, কিছু না। পথ ছাড়ো, যেতে দাও। আয়ুষ, আগে বল, তুই আমাকে কি মীরাবাই? স্বামীরা। আয়ুষ, ভালোবাসিস? কথাটা শুনেই থরথর করে কেঁপে উঠল স্বামীরা। শরীরের সমস্ত রক্ত ছলকে উঠল যেন। মুহূর্তেই ধরা পড়ে যাওয়ায় মতো কিছুটা ঘাবড়ে গেল সে। কিন্তু তখনই কোনো কিছু মনে পড়তেই নিজেকে সামলে নিল স্বামীরা। ধীরে ধীরে ওর মুখটা বেশ কঠিন হয়ে উঠল। প্রেয়সীর নরম হৃদয়টা অভিমানের শক্ত মোড়কে মুড়িয়ে সে কাট কাট স্বরে বলল, স্বামীরা, ভালোবাসা? কিসের ভালোবাসা আয়ুষদা? তোমার প্রতি এতটুকু যত্ন কি দেখিয়েছি তুমি সেটাকে ভালোবাসা ধরে নিয়েছ? সত্যি আয়ুষদা, তুমি এখনো বোকার স্বর্গে বাস করছো। আয়ুষ, মিথ্যে বলিস না। তোর চোখে আমি স্পষ্ট আমার জন্য অনুভূতি দেখেছি। এই চোখ মিথ্যে বলতে পারে না রে মীরাবাই। আমার মন বলছে তুই। স্বামীরা। প্লিজ আয়ুষদা। এবার থামো প্লিজ। তুমি আবার কবে থেকে আমার চোখের ভাষা বুঝতে শুরু করেছো বলতো? সেটা বোঝার মতো মন আছে তোমার? না আয়ুষদা, কারো ভালোবাসা বোঝার ক্ষমতা তোমার নেই। তুমি কেবল ব্যবহার করতে জানো। সারা জীবন ধরে তুমি শুধু আমাকে ব্যবহার করেই এসেছো। আসলে তুমি একটা স্বার্থপর। স্বার্থপর তুমি। আয়ুষ। মীরা। স্বামীরা, চিৎকার করো না। তোমার চিৎকারে সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। তোমার থেকে তো অরূপ বাবু হাজার গুণে ভালো। সে আমাকে সম্মান করে। আমার মূল্য বোঝে সে। এই রিংটা দেখছো? এটা ওনার ভালোবাসার চিহ্ন। অরূপ আমাকে ভীষণ ভালোবাসেন।
আয়ুষ, কিন্তু তুই কি ওকে ভালোবাসিস? সামিরা: হ্যাঁ, আমিও অরূপকেই। ঠাস। পুরো কথাটা বলার আগেই আয়ুষ সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল সামিরার গালে। আচমকা থাপ্পড়ে ভারসাম্য হারিয়ে বেশ কিছুটা দূরে সরে গেল সামিরা। কিন্তু আয়ুষ আবারও ওর কাছে এসে দুকাত চেপে ধরে চিৎকার করে বলল, আয়ুষ, আই হেইট ইউ, শুনেছিস তুই? আই জাস্ট হেইট ইউ। বলেই সামিরাকে ছেড়ে গটগট পায়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। ওর যাওয়ার দিকে তাকিয়ে ধীরে ধীরে ছাদের ওপরই বসে পড়ল সামিরা। ওর অশ্রুসিক্ত চোখ দুটো ধীরে ধীরে স্থির হলো নিজের বাম হাতের অনামিকা আঙ্গুলে পরিহিত সেই রিংটার দিকে। সেটাকে একটানে খুলে ছাদের মেঝেতে ছুঁড়ে ফেলল সে। এরপর দুহাতে মুখ ঢেকে চিৎকার করে কেঁদে উঠল। আকাশে সেদিন ঠিক এমনই পূর্ণচন্দ্র হবে। শুভ্র মেঘের ভেলায় চড়ে কিরণ ছড়াবে সে। দূরের আলো, নগরীর কোলাহল ঢেকে যাবে নিস্তব্ধতার চাদরে। সমুদ্রের জলরাশি বাতাসের সাথে কথা কইবে। নীল জলে পা ডুবিয়ে আমি তখন হারিয়ে যাব আপনার চোখে। আপনার কাঁধে রইবে আমার সকল নির্ভরতা। আপনার ঠোঁটের হাসি পূর্ণ করবে আমায়। সেদিন এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হতে আমার আপনাকে চাই শাহজাদা। ইতি নূরজাহান। এতটুকু পড়তেই শুভ্র কপালে কয়েকটা ভাঁজ পড়ে ভ্রুজোড়া কুঁচকে এলো সীমান্তের। চিনচিনে একটা হিংসে ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়ছে তার। অজানা সেই পুরুষটির প্রতি ক্রোধের পারদ বাড়তে শুরু করেছে। কিন্তু আজ যেন অন্য জেদ চেপে বসল তার মনে। যতই খারাপ লাগুক, এই শাহজাদার রহস্য আজ ভেদ করেই ছাড়বে সীমান্ত। তাই মনকে শান্ত করে পরের পৃষ্ঠায় গেল সে। আমার কল্পনার সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে তেপান্তরের মাঠ পেরিয়ে শুভ্র পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে একদিন আমায় রূপকথার রাজ্যে নিয়ে যাবেন। তবে আমার কিন্তু ভিন্ন প্রাসাদ চাই, এমন প্রাসাদ যেখানে কোন আভিজাত্য থাকবে না, কোন বিলাসিতা থাকবে না, খুব সাদামাটা একটা দোচালা টিনের ঘর, যাতে দুজন মিলে বৃষ্টির গান শুনব। পায়ের তলায় পুরু কাঠের মেঝেতে থাকবে সুখের ছড়াছড়ি। দেয়াল জুড়ে থাকবে ছোট ছোট স্বপ্নের রঙিন আঁকিবুকি। দক্ষিণের খোলা জানালা বয়ে আনবে মিষ্টি সুখের বাতাস। পুরনো কাঠের দরজায় লোহার শিকলি আমাকে আপনার আগমনের বার্তা দিয়ে যাবে। আমার বারান্দায় এসে লুটিয়ে পড়বে কৃষ্ণপক্ষের একফালি চাঁদের আলো। শীতল পাটি বিছিয়ে নিরিবিলি কোন রাতে দুজনে নীরবে জোছনা মাখব। উঠোনে শিউলি, বকুল হয়ে ঝরবে আমাদের অনন্তকালের ভালোবাসা। কল্পনার জগতের মতোই আমায় এমন রূপকথার রাজ্য গড়ে দেবেন তো শাহজাদা। পুরো পৃষ্ঠাটা শেষ হতেই কিছুক্ষণ থম মেরে রইল সীমান্ত। এই শাহজাদা যে কোন নির্দিষ্ট ব্যক্তিত্ব নয় ভেবেই স্বস্তি বোধ করছে সে। মুখচোরা মেয়েটা যে এত কিছু ভাবতে জানে দেখে কিছুটা অবাকও হচ্ছে। আবার নিজের আবেগী কিশোরী আত্মকথা জানতে পেরে রোমাঞ্চিত হয়ে উঠছে তার মন। প্রেয়সীর প্রতি কোমল স্নিগ্ধ অনুভূতির আবেশে ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ফুটে উঠল সীমান্তের। কিন্তু পরের পৃষ্ঠায় লেখাগুলোতে চোখ রাখতেই সেই হাসিটা ধীরে ধীরে বিষাদের রূপ নিল। যখন দেখল, আজ 3 দিন হয়ে গেল আপনাকে দেখিনি ভাইজান। কলিজা ছিঁড়ে যাচ্ছে যে। আপনার বাচ্চা ভালো নেই ভাইজান। একদম ভালো নেই, তবুও কি আসবেন না? পুরনো কাগজে ফোটা ফোটা শুকনো অশ্রু কণার ওপর হাত বুলিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল সীমান্ত। প্রিয় জাহানের সেই কষ্টের কথা তাকেও ব্যথিত করছে। কিন্তু চাইলেও সব ক্ষত সারানো সম্ভব নয়। হয়তো সময় নামক মহৌষধ একসময় ক্ষত সারিয়ে দিবে, কিন্তু দাগ তবুও রয়ে যাবে। সে কেবল প্রেমিক হিসেবে তার জাহানকে ভালোবাসতে পারে, কিন্তু নূরের ভাইকে ফিরিয়ে দেওয়ার সাধ্য তার নেই। কারণ নিয়তির খেলায় আমরা সবাই পুতুল। আশ্রিতা, এই ছোট্ট একটা শব্দ যে আসলে কতটা ভারী তা বোঝানোর জন্য এক টুকরো কাগজ খণ্ড যথেষ্ট নয়। আমার ছোট্ট কাঁধ দুটো বড্ড ক্লান্ত। একজন মানুষের পক্ষে ঠিক কতটা করুণা নেওয়া যায়? আমার থেকেও বেশি নিশ্চয় নয়। আমার এই ক্ষণ আমি কিভাবে শোধ দিই? পুরুষ, তুমি বড় নিষ্ঠুর, বড্ড বেশি নির্মম, ভীষণ বিষাক্ত। লোকে বলে নারী জাতির সৃষ্টি করে, সেই নাকি মায়ের জাতি। কিন্তু যে নারীকে নারীত্বের সাথে পরিচিত করে সেই তো পুরুষ। এক পুরুষ আমায় ধ্বংস করার জন্য মরিয়া, তো আরেকজন কিনা সম্মান রক্ষায় এগিয়ে আসে। একজনের কাছে যা কেবল এক টুকরো লালাসা, অন্যজনের কাছে তাই মূল্যবান। সত্যি তুমি অদ্ভুত। পুরুষ, তুমি সুন্দর, তুমি আস্থা, তুমি ভীষণ নিরাপদ।
এক পর্যায়ে মনটা আর্দ্র হয়ে উঠল সীমান্তের। নূর যে তাকে এতটা বিশ্বাস করে ভেবেই মনটা ভরে উঠল তার। সে আবারও কয়েক পৃষ্ঠা পর দেখল, যেই অপরাধ আমি করিনি সেই দায়ে মাথা পেতে নেওয়া যে ভীষণ কষ্টকর। বিনা দোষে চুরির এই কলঙ্ক আমি কেমন করে ঘোচাই। তবে এই শেষ, আর থাকবো না আমি এই বাড়িতে। চলে যাব। আর কখনো আসবে না। আজকাল আমার কি হয়েছে জানি না, তবে শাহজাদাকে ভাবতে চাইলেই দুটো ধূসর চোখের গভীর দৃষ্টি আমাকে প্রতিহত করে। কেমন অদ্ভুত সব অনুভূতি আমাকে ঘিরে রেখেছে। এ যেন এক মায়া বেষ্টনী। কোয়ার্টারের এই ছোট্ট রুমটা আমাকে বড্ড প্রশান্তি দেয়। এখানকার প্রতিটি দেয়াল, প্রতিটি আসবাবপত্র আমার ভীষণ আপন। দুঃখগুলো আজকাল আমাকে তেমন জ্বালায় না। রোজ সকালে পাখিদের কিচিরমিচির, বিকেলে নরম রোদের উষ্ণতা, জানালার বাইরের সবুজ ঘাসের গালিচা আর চৌধুরী সাহেবের ফেরার অপেক্ষা। না চাইতেও এখন ঠিক বিকেল 5টায় আমার ঘড়িতে চোখ আটকে যায়। আনমনে ফোনের দিকে তাকিয়ে অপেক্ষা করতে ভালো লাগে। কলিং বেলের শব্দে এলোমেলো আমিকে পরিপাটি করতে ইচ্ছে করে। তবে কি আমার কোন অসুখ করেছে? যদি তাই হয় তবে এর নাম কি? লেখাটুকু শেষ করতেই তৃপ্তিতে চোখ বুজে ফেলল সীমান্ত। নূরের গোপন অনুভূতির বর্ণনা শুনে আলোড়ন বয়ে যাচ্ছে তার অন্তরে। আবার বাকি ডায়েরিটা ফাঁকা হওয়ায় বেশ আফসোসও হচ্ছে। মনে মনে নিজেকে কষে দুটো গালি দিল সে। কেন যে ডায়েরিটা এভাবে নিল সে? না হলে এত দিনে নূর সবটা লিখত। ইস, কতটা সুন্দর না হতো সেই প্রেমের পঙ্কতি। সেই ভালোবাসার স্বীকারোক্তি কি সহ্য হতো সীমান্তের? জানে না সে। তবুও প্রেয়সীর এই ছোট্ট শব্দগুলো নতুন আশায় উজ্জীবিত করে তুলছে তাকে। বন্ধ ডায়েরিটা বুকে চেপে দুচোখ বন্ধ করে সেই গভীর স্বরে বলল, সীমান্ত, জাহান, আমার জাহান, ফিরে যাওয়ার অজুহাতেই আরেকটি বার আসুন। ভুলে যাওয়ার জন্য হলেও একটু ভালোবাসুন। সীমান্তের বন্ধ চোখের পাতায় ভেসে উঠল এক কিশোরীর মায়াবী মুখশ্রী। কিশোরীর হাঁটু সমান চুলগুলোর প্রান্তভাগ ভেসে আছে নদীর স্বচ্ছ জলের ওপর। শুভ্র বদনে লেপ্টে আছে আধো ভেজা লাল টুকটুকে লেহেঙ্গা। বাতাসে উড়ছে তার ওড়নার শেষাংশ। হাঁটু জলে নেমে তার দিকেই দুহাতে আজলা ভরে জল ছিটিয়ে দিচ্ছে সে। প্রকৃতির মাঝে সেই লাবণ্যময়ী ঋণঋণে হাসির ঝঙ্কার যেন প্রাণ ফিরিয়ে দিচ্ছে। সীমান্তের শ্রবণ শক্তিকেও বুঝি বশীভূত করে তুলেছে সেই হাসি। কিন্তু ক্রমাগত কলিং বেলের শব্দে সেসব স্মৃতিচারণ বেশিক্ষণ স্থায়ী হল না তার। যেন দরজার ওপাশে রীতিমতো যুদ্ধ করে চলেছে কেউ। এমন সুখময় স্মৃতি নষ্ট হওয়ায় শুভ্র কপালটা খানিক কুঁচকে ফের স্বাভাবিক হয়ে গেল তার। ওপাশের মানুষটি কে হতে পারে বুঝতে অসুবিধা হচ্ছে না সীমান্তের। ডায়েরিটা টেবিলের ড্রয়ারে রেখে সে উঠে দরজা খুলতেই হন্তদন্ত হয়ে ভেতরে প্রবেশ করল আয়ুষ। ওর থমথমে মুখ দেখেই বিগড়ানো মেজাজের হদিস পেলেও কিছু বলল না সীমান্ত। বরং বিছানায় গিয়ে চুপচাপ ল্যাপটপ টেনে কাজে মন দিল। এদিকে আয়ুষ সোফায় বসে কুশানটা চেপে ধরে আনমনে টানতে টানতে রাগে অগ্নিশর্মা হয়ে বলল, আয়ুষ, আমার ট্রান্সফার করতে চেয়েছিলি না? ব্যাঙ্গালোরে করবি না কোন বালে করবি জানি না, কিন্তু কালকের মধ্যেই করবি। সীমান্ত ওর দিকে না তাকিয়েই শীতল কণ্ঠে বলল, সীমান্ত, স্যারকে এয়ারপোর্টে বসিয়ে রেখে কলকাতার ফ্লাইটে চলে আসার আগে মনে ছিল না? আয়ুষ, চুপ থাক শালা। যা করেছি বেশ করেছি। একদম ঠিক করেছি আমি। আমার জিনিস নিয়ে টানাটানি শুরু করেছে আর আমি কি বসে বসে আঙ্গুল চুষব? শেষের কথাগুলো বেশ বিড়বিড় করে বলল আয়ুষ। কিন্তু সীমান্ত এবার ওর দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, সীমান্ত, তোর জিনিস? আয়ুষ, আরে তো বনা কিছু না। আয়ুষের এমন ঘাবড়ানো মুখটা দেখে মনে মনে কষে একটা থাপ্পড় মারতে মন চাইলেও বাইরে একেবারে নিরুত্তর রইল সীমান্ত। এদিকে আয়ুষ ভেতরে ভেতরে দোটানায় ছটফট করতে করতে আরো জোরে কুশনের উপর রাগ ঝাড়তে শুরু করলে সীমান্ত নম্র স্বরে বলল, সীমান্ত, খামোখা বেচারাকে আর কষ্ট দিস না। আয়ুষ, হ্যাঁ। অবুঝের মতো সীমান্তের দিকে প্রশ্নাত্মক চাহনিতে তাকালে সীমান্ত ওর কোলের উপর আঙুল তুলে ইশারা করতেই আয়ুষ দেখল কুশন ছিঁড়ে তুলো বেরিয়ে এসেছে। সে এবার তড়িঘড়ি সোফা ছেড়ে বিছানায় উঠে উত্তেজিত কণ্ঠে বলল, আয়ুষ, স্যামি। সীমান্ত, হুম। আয়ুষ, তুই অরূপের সাথে মীরার বিয়েটা আটকা না ভাই। প্লিজ। সীমান্ত, কেন? আয়ুষ, কেন কি? ওর সাথে কি মীরাবাই কোন দিক দিয়ে যায়? দেখলেই তো 1 নম্বরের পারভার্ট মনে হয়।
সীমান্ত, কিন্তু আমার তো সেরকম কিছু মনে হয়নি। বরং ছেলেটা মীরাকে যথেষ্ট ভালোবাসে। আর মীরাও ওকে ভালো। আয়ুষ, জাস্ট শাট আপ। বলতে বলতে সীমান্তের মুখ চেপে ধরল আয়ুষ। এরপর রাগের চোটে ল্যাপটপটা টেনে ছুঁড়ে ফেলল মেঝেতে। সীমান্ত একবার ভাঙা ল্যাপটপের দিকে তাকিয়ে অতঃপর রাগী দৃষ্টিতে আয়ুষের দিকে তাকালো। আয়ুষ তখনও রাগে ফোঁস করতে করতে সীমান্তের দিকে তাকিয়ে তেজদীপ্ত কণ্ঠে বলল, আয়ুষ, আরেকবার বলে দেখ সা। বাকিটা বলার আগেই একটা জোরালো ঘুষি বসিয়ে দিল সীমান্ত। আয়ুষ নিজেও এবার নিজের হাত দুটো কাজে লাগিয়ে মাঠে নেমে পড়ল। অতঃপর প্রায় মিনিট পাঁচেক হাতাহাতি করে পরিপাটি রুমটায় ছোটখাটো সুনামি বইয়ে এরপর অবশেষে তাদের যুদ্ধের সমাপ্তি ঘটল। ছিবড়ানো কলার খোসার মতো ভাঙা ল্যাপটপের পাশে মেঝেতে পড়ে থেকে ব্যথায় গুঙ্গিয়ে উঠল আয়ুষ। ডান হাতটা নাড়িয়ে কোনোরকমে সে বলল, আয়ুষ, শালা, হারামি, আমাকে কি সরকারি মাল পেয়েছিস? নাকি আমি আদা রসুন যে এভাবে থেতো করলি? ও মামুনি গো। সীমান্ত নিজের হাত দুটো একটু মোচড় দিয়ে অতঃপর ওর দিকে বিদ্রূপের চাহনিতে তাকিয়ে বলল, সীমান্ত, এখানে তোর ড্রামা দেখার মতো কেউ নেই। চুপচাপ উঠে পড়। আয়ুষ, হাতটা তো দে শালা। সীমান্ত চুপচাপ হাত বাড়িয়ে আয়ুষকে তুলে অতঃপর বিছানায় বসিয়ে দিল। এরপর নিজেও ওর পাশে বসে পড়ল। আয়ুষ এবার অকৃতকার্য শিশুর ন্যায় বলে উঠল, আয়ুষ, আমার ভালো লাগছে না স্যামি। আই ডোন্ট নো হোয়াই বাট অনেস্টলি আমার সাফোকেটিং লাগছে ভাই। ভীষণ বাজে ফিলিংস হচ্ছে আমার। সীমান্ত, সেটা কি মীরার জন্য? বাই এনি চান্স আর ইউ? আয়ুষ, আমি জানি না ভাই। আমি সত্যিই জানি না, কিন্তু ওর বিয়ের কথাটা শোনার পর থেকেই আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে খুব মূল্যবান কিছু আমি হারিয়ে ফেলতে যাচ্ছি। সীমান্ত, সে তো মীরা তোর বোন, তাই কষ্ট হচ্ছে। আমারই কি কম কষ্ট হচ্ছে বল? বড় দাদা হলে কি যে কষ্ট। আয়ুষ, ধুর বাল। মীরাবাই আমার বোন হতে যাবে কেন শালা? সীমান্ত, তাহলে কে? মীরা তোর কে আয়ুষ? আয়ুষ এবার সীমান্তের দিকে চোখ তুলে তাকালো। কিন্তু সহসাই এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না। ওর দ্বিধান্বিত মুখ দেখে একটা ছোট্ট শ্বাস ফেলল সীমান্ত। এরপর ধীরে ধীরে বলতে শুরু করল, সীমান্ত, তোকে আজ একটা কাহিনী শোনাই, একটা ছোট্ট রাজকুমারীর কাহিনী। এক ছিল একাকী ছেলে। তার কোন খেলার সাথী ছিল না, বিধায় ঈশ্বরের গিফট হয়ে রাজপ্রাসাদের এক রাজকুমারীর আগমন ঘটল। সেই ছোট্ট পুতুলকে নিয়েই তার সারাটা দিন কেটে যায়। ধীরে ধীরে বড় হয় সেই রাজকুমারী। তার আধো আধো স্বরে বলা দাভা দাভা ডাকটা ছিল ছেলেটির সবচেয়ে প্রিয় শব্দ। বেশ সুখেই কাটছিল দিন। মেয়েটির তখন 10 বছর। তার দাভাইয়ের হাত ধরে তার রাজ্যে প্রবেশ করল এক দুঃখী রাজপুত্র। দুঃখী রাজপুত্রকে দেখে মেয়েটি ভাবল এবার তার আরেকটি খেলার সাথী পেয়েছে। তাই সেই দুঃখী রাজপুত্রকে বন্ধু বানাতে চাইল সে। প্রথম প্রথম দুঃখী রাজপুত্র তাকে পাত্তাই দিত না। এরপর এক সময় তাদের বেশ বন্ধুত্ব হয়ে গেল। তিনজনের সময় তখন বেশ কাটছে। হঠাৎ রাজকন্যার ভাইয়ের ডাক পড়ল দূরদেশে, নিজের প্রাণপ্রিয় বন্ধুকেও সাথে নিতে চাইল সে। কিন্তু সেই দুঃখী রাজপুত্র রাগী গলায় বলল, তুই যা শালা। মীরাবাইকে ছেড়ে আমি কোথাও যাচ্ছি না। এরপর সময় গড়ালো শৈশব কৈশোর পেরিয়ে রাজকুমারী তখন কিশোরী। কলেজের কিছু বখাটে তাকে উত্তপ্ত করাই মানসিকভাবে ভেঙে পড়ল সে। নিজেকে গুটিয়ে নিল সবার থেকে। দুঃখী রাজপুত্র তার এই কথা জানার পর নিজেই গেল তাদের শায়েস্তা করতে। এরপর সেই 3 মাস বিছানায় পড়ে রইল। কিন্তু ছেলেটি সেদিন ঠিকই বুঝেছিল তার বোনের জন্য চিন্তা করার কেউ একজন আছে। সময়ের সাথে সাথে রাজকন্যা নিজের অনুভূতির সাথে পরিচিত হতে লাগল। অন্যদিকে দুঃখী রাজপুত্র তখন নিজেকে গড়তে ব্যস্ত। একজনের অজ্ঞতা আরেকজনের কাছে অপেক্ষা হয়ে ফিরে এলো। ফিরে এসে চোখের সামনে আদরের বোনকে কষ্ট পেতে দেখেও চুপ থাকত ছেলেটা। একদিন 2 দিন করে বছর গড়ালো আর লম্বা হতে থাকলো সেই অপেক্ষার প্রহর। কিন্তু আর না। মীরাকে আমি আর কষ্ট পেতে দেখতে চাই না আয়ুষ। আয়ুষ, কিন্তু মীরাবাইকে ছেড়ে তো আমি ভালো থাকবো না স্যামি। ছোটবেলায় নিজের দুঃখে এতটাই বিভোর ছিলাম যে আমার জন্য কেউ দুঃখ পেতে পারে সেটাই ভুলে গেছিলাম। কিন্তু আজ আমি বুঝতে পারছি মীরার প্রতিটি কথা, প্রতিটি কাজ, আমার প্রতি ওর ব্যবহার, আজ আমি সব বুঝতে পারছি স্যামি।
সীমান্ত, ওর একপাক্ষিক ভালোবাসা নিয়ে ওকে ভালো থাকতে দে। আয়ুষ, না, একপাক্ষিক নয় স্যামি। তুই সেদিন বলেছিলি না যে নূরের কাছে তুই শান্তি খুঁজে পাস। আজ আমি তোকে বলছি শোন, সারাদিনের ব্যস্ততার মাঝেও একটু প্রশান্তির খোঁজে আমি মীরাবাইকে খুঁজেছি। যখনই আমি কাউকে নিয়ে ভাবতে চেয়েছি তখনই ওর কান্না ভেজা মুখটা আমাকে বাধা দিয়েছে। ওর মুখের হাসি দেখে আমি আমার সব কষ্ট ভুলে যাই স্যামি। ইয়েস, এই পৃথিবীতে এমন একজন আমার আছে স্যামি, যার কাছে আমি একটা খোলা বই হতে পারি। আমার সেই কমফর্ট জোন কেবল মীরাবাই। এই জানালার ওপাশে ঝড়ের তাণ্ডব দেখছিস? এর থেকেও বেশি ঝড় বয়ে যাচ্ছে আমার ভেতর। না, তোর মতো দেবদাস হতে আমি পারবো না। ওকে আমার লাগবেই। আমি আমার মীরাবাইকে কখনো হারাতে পারবো না রে, হারাতে পারবো না। বলতে বলতে রুম ছেড়ে এক ছুটে বেরিয়ে গেল আয়ুষ। ওর যাওয়ার দিকে তাকিয়ে স্মিত হেসে উঠল সীমান্ত। এরপর মেঝেতে পড়ে থাকা ভাঙ্গা ল্যাপটপের দিকে তাকিয়ে বিরক্ত কণ্ঠে বলল, সীমান্ত, স্টুপিড। ড্রয়িং রুমের সোফার কিনারায় বসে সমরেশ বাবুর কাঁধে ভর রেখে আর চোখে অপরদিকে বসা আয়ানের দিকে তাকিয়ে আছে সারা। সকলের মনোযোগ নিচে লুডুর বোর্ডে থাকলেও তার মনোযোগের কেন্দ্রবিন্দু এখন আয়ান। এদিকে পরপর দুটো ছক্কা ফেলে হাসতে হাসতে মাত্রই চোখ তুলে সামনে তাকিয়েছে আয়ান। তখনই ওর উদ্দেশ্যে চোখ টিপে একটা ফ্লাইং কিস ছুড়ে দিল সারা। আয়ানের হাসিটা মাঝপথেই থেমে কাশিতে পরিণত হলো। ততক্ষণাৎ সবাই মিলে আয়ানকে নিয়ে ব্যস্ত হয়ে উঠতেই সারা ঝটপট এক গ্লাস জল এনে আয়ানের সামনে ধরে শাড়ির আঁচলে মুখ লুকিয়ে মেকি লজ্জা নিয়ে বলল, সারা, এই নিন পতিদেব। জল গ্রহণ করিয়া আমাকে ধন্য করুন হে প্রাণনাথ। অতিরিক্ত অবাক হওয়ার ফলে কাশতেও ভুলে গেল আয়ান। এদিকে সারার দুষ্টুমি বুঝতে পেরে একসাথে হেসে উঠল সকলেই। কেবল আয়ান ভ্যাবাচ্যাকা খেয়ে সারার দিকে তাকিয়ে মনে মনে ভাবল, আয়ান, এই মেয়ে নির্ঘাত আমাকে পাগল বানিয়ে দেবে। সীমান্তের রুম থেকে করিডোরে আসতেই নিচ থেকে ওকে হাঁক ছেড়ে ডেকে উঠলেন সমরেশ বাবু। প্রতিমা দেবী পকোড়ার প্লেটটা টেবিলের ওপর নামিয়ে রেখে ওপরে তাকাতেই দেখলেন আয়ুষ সামিরার রুমের দিকে ছুটে যাচ্ছে। প্রথমে সবাই কিছুটা হকচকিয়ে গেলেও পরে তেমন কিছু মনে করলেন না। আয়ুষের স্বভাব সম্পর্কে সকলেই অবগত বিধায় সেদিকে মন না দিয়ে আবারও লুডু খেলায় মনোনিবেশ করলেন। আয়ুষ সামিরার রুমের সামনে এসে বেশ কয়েকটা ধাক্কা দিয়ে এরপর খেয়াল করল দরজাটা বাইরে থেকে বন্ধ। অর্থাৎ সামিরা রুমে নেই। চট করে একবার নিচে চোখ বুলিয়ে নিল সে। কিন্তু সেখানেও দেখল না তাকে। এরপর ধীরে ধীরে কিছু মনে হতেই অবাক কণ্ঠে বলল, আয়ুষ, ও শিট। বলেই ছাদের দিকে দৌড় লাগালো আয়ুষ। চিলেকোঠার টিমটিম আলোয় যতটুকু দেখা যায় তাতে কিছুই বুঝতে পারল না সে। তবুও ছাদের মাঝখানে দাঁড়িয়ে উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে বলল, আয়ুষ, মীরাবাই। মীরা, মীরা। কোন সারা শব্দ পেল না আয়ুষ। এদিকে মুষলধারায় বৃষ্টি ভিজিয়ে দিচ্ছে তার সবটুকু। দুহাতে চুলগুলো আঁকড়ে ধরে সে কাতর স্বরে বলল, আয়ুষ, কাম অন এয়ার। ফর গড শেক, কোথায় তুই মীরাবাই? এবারেও কোন উত্তর পেল না সে। অজানা ভয় পা দুটো অবশ হয়ে এলো আয়ুষের। চোখের কোণে অশ্রুবিন্দু এসে ভিড় করতে চাইছে। হৃৎপিণ্ড এফোরোফর করা যন্ত্রণায় শ্বাসনালী বুঝে আসতে চাইছে যেন। সে এবার অসাড় হয়ে আসা শরীরটা টেনে ফিরে যেতে পেছনে ফিরে দুগদম আসতেই হঠাৎ বজ্রপাতের ঝলকানিতে কোনায় রেসলিংয়ের সাথে একটা নারী অবয়ব দেখে থমকে গেল আয়ুষ। ততক্ষণাৎ সেদিকে ছুটে গিয়ে সামিরার বরফ শীতল হাতটা ছুতেই এক ঝটকায় ওকে সরিয়ে দিল সামিরা। এরপর ধীরে ধীরে বলল, সামিরা, প্লিজ আমাকে স্পর্শ করবে না তুমি। প্লিজ না। আয়ুষ ওর নিষেধাজ্ঞা অমান্য করে আরও কাছে সরে এসে সামিরার দুগালে হাত রেখে ব্যাকুল স্বরে বলল, আয়ুষ, এই মীরাবাই। দেখ, আমি এসেছি তোরে, সত্যিই এসেছি। বরাবরের মতো তোর কাছে চলে এসেছি। একবার চেয়ে দেখ। সামিরা, কেন এলে তুমি আয়ুষদা? তোমার দেওয়া ঘৃণা কি খুব কম হয়ে গেছিল? আয়ুষ, আমি ঘৃণা করি না তোকে মীরাবাই। সামিরা, ভালো ও তো বাসনা, কিন্তু আমি কি করব বলতো? তোমাকে ভালোবাসতে বাসতে আমি যে নিঃস্ব হয়ে গেছি আয়ুষদা। আয়ুষ, কেন একটাবার আমাকে বলিসনি মীরা? আমি যে না চাইতেও তোর অপরাধী হয়ে গেছি রে। আজ আমি সত্যিটা বললেও তোর মনে হবে আমি তোকে ভালোবাসি না, কিন্তু আমি তো তোকে। সামিরা, বলো না প্লিজ। আমি সত্যিই হয়তো মিথ্যে ভেবে ফেলব। তুমি কেবল আমার স্বপ্ন হয়েই রয়ে গেলে। তবুও তাই সই। এতেও আমার সুখ।
আয়ুষ, তোর সেই স্বপ্ন সত্যি করার একটা সুযোগ অন্তত দে মীরা। স্বামীরা, আবারও কষ্ট দিতে চাও? কোথায় ছিলে এতদিন তুমি? কোথায় ছিলে যখন দিনের পর দিন আমি তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করেছি? তোমার অপেক্ষায় বুক বেঁধেছি। তোমার বিরহে জলে পুড়ে খাক হয়ে গেছি। তোমার তো তখন আমাকে মনে পড়েনি। আয়ুষ, আমার প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে ছিলি মীরা। তোর সেই উপস্থিতি হয়তো আমি বুঝতে পারিনি, কিন্তু বিশ্বাস কর, স্বামীরা করি না। তুমি আমাকে আবার কষ্ট দিবে। শেষের 6 মাসে একটা ফোন করে খোঁজ নিয়েছো আমার। জানতে চেয়েছো বেঁচে আছি কিনা। আয়ুষ, 6টা মাস আমি শুধু তোকে নিয়েই ভেবেছি মীরা। তোর সেই লাল টুকটুকে রাঙা বউয়ের মতো প্রেমময় চাহনিতে আমার দিন শুরু হয়েছে। আমার রাত কেটেছে কারণে অকারণে তোকে মিস করেছি আমি। আর সেজন্যই তোর থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছি, যেন আমার ভুল ধারণায় তোকে কষ্ট না দিয়ে ফেলি। আম সরি মীরা। সামিরা। আয়ুষ এবার স্বামীরার শীতল কপালে নিজের ঠোঁটজোড়া ছুঁয়ে কানে কানে ফিসফিস করে বলল, আয়ুষ, আমি হয়তো তোর মতো করে ভালোবাসতে পারিনি, কিন্তু তুই কি আমাকে আমার মতো করে তোকে একটু ভালোবাসতে দিবি রে? স্বামীরা, কিন্তু আমার তো বাকি কথাটুকু সম্পূর্ণ করার আগেই স্বামীরার বরফ শীতল ভেজা ওষ্ঠজোড়া নিজের সিক্ত ঠোঁটের মাঝে আবদ্ধ করে ফেলল আয়ুষ। এরপর বেশ কিছুটা সময় যেতেই আবার চুম্বকের বিকর্ষণ শক্তির ন্যায় ছিটকে সরে গেল আয়ুষ। স্বামীরা লজ্জা মিশ্রিত ধীর কণ্ঠে বলল, স্বামীরা, কি হলো আয়ুষদা? আয়ুষ, এই সরসর। কতদিন ধরে ব্রাশ করিসনি বলতো? ছি, কি বাজে স্মেল আসছে ইয়াক। ওয়াক। বলতে বলতে পেটে হাত চেপে সব উগরে দেওয়ার ভঙ্গি শুরু করল আয়ুষ। মুহূর্তেই স্বামীরার সমস্ত লজ্জা কর্পূরের মতো উবে গিয়ে নাকের ডগায় একটুখানি রাগ জমে উঠল। সে এবার তেজি স্বরে বলল, স্বামীরা, কি বললে তুমি? আমি ব্রাশ করি না। আমি? আয়ুষ, তা নয় তো কি আমি? স্বামীরা, হ্যাঁ তুমি। তুমি আয়ুষ চ্যাটার্জি। সপ্তাহে একদিন ব্রাশ করে আমাকে ব্লেম করছো। স্নানটাও তো করো না ঠিক মতো। শেষ কবে স্নান করেছো মনে আছে তোমার? আর এটা তোমার মুখেরই সিগারেটের দুর্গন্ধ বুঝলে। আয়ুষ, প্রুভ দে। স্বামীরা, প্রুভ চাই। বিশ্বাস হচ্ছে না এই দেখা। বলতে বলতে 2 পা উঁচু করে আয়ুষের কাঁধে হাত রেখে কিছুটা কাছে সরে এলো স্বামীরা। আয়ুষ যেন ঠিক এটারই অপেক্ষায় ছিল। সে এবার স্বামীরার কোমর চেপে ধরে দুজনের মধ্যে অবশিষ্ট দূরত্বটুকুও ঘুচিয়ে দিল। আকস্মিক স্পর্শে এই শীতলতার মাঝেও কেঁপে উঠল স্বামীরা। বৃষ্টির ধারা এখন কিছুটা কমে এসেছে। আয়ুষ এবার স্বামীরার গলায় মুখ ডুবিয়ে ভেজা চুলের ঘ্রাণ নিতে নিতে মোহনীয় স্বরে বলল, আয়ুষ, আমার ওপর রাগ, অভিমান করিস যাই করিস না কেন, কিন্তু আমাকে ছেড়ে যাস না মীরা। তুই এভাবে দূরে থাকলে খুব কষ্ট হয় রে। তাই খবরদার, তুই কিন্তু আমাকে একদম কষ্ট দিবি না মীরাবাই। স্বামীরা, কখনো না। আয়ুষ, তুই কি আমার মিসেস চ্যাটার্জি হবি মীরা? বিয়ে করবি আমাকে? কথা দিচ্ছি। খুব জ্বালাবো, খুব রাগাবো, কিন্তু ছেড়ে যাব না। স্বামীরা, কিন্তু ঠাম্মা। আয়ুষ, শশস কোন কিন্তু নয় মীরা। তুই শুধু এটুকু বল তুই কি চাস। স্বামীরা। আয়ুষ এবার স্বামীরার নীরবতা বুঝে দু গালে হাত রেখে কপালে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে ধীর কণ্ঠে বলল, স্বামীরা, এই মীরাবাই ভালোবাসিস আমায়? স্বামীরা যেন এবার আবেগে ভেসে গেল। এত বছরের সব হাহাকার বুকের ভেতর ক্রমাগত বেজে উঠল তার। আয়ুষকে দুহাতে আঁকড়ে ধরে বুকে মুখ গুজে হুহু করে কেঁদে উঠল সে। এতেই যেন নিজের উত্তরটা পেয়ে গেল আয়ুষ। সেও আর কিছু না বলে মুচকি হেসে দুহাতে আগলে নিল তার আবেগী প্রেয়সীকে। অনেক অপেক্ষার পর, অনেক ভাঙা গড়ার পর অবশেষে বাঁধভাঙা কান্নারা আজ বুঝি মুক্তি পেল। রাতের নিস্তব্ধতা কিছুটা ঘোলাটে হয়ে গেল। ভারী হলো খানিকটা বৃষ্টির জল, তবুও প্রাপ্তির এই কান্না যে ভীষণ কাঙ্ক্ষিত। এই অশ্রু কেবল আনন্দময়। বেশ কিছুক্ষণ পর ধীরে ধীরে কান্নার বেগ কমে এলো স্বামীরার। নাক টানতে টানতে মাথা তুলে আয়ুষের দিকে তাকিয়ে কিছু বলার আগেই ওর হাত ধরে টেনে সিঁড়ির দিকে এগিয়ে গেল আয়ুষ। স্বামীরার শত প্রশ্নেও নিরুত্তর রইল সে। ডাইনিং টেবিল জুড়ে শোভা পাচ্ছে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, মাংস, আচার, চাটনি আর বাহারি পদের ভর্তা। বাইরে ইলশেগুড়ি বৃষ্টিকে পুরোপুরি উপভোগ করতে কার্পণ্য করেননি রায়চৌধুরী নিবাসের কেউ। তাই তো প্রতিটি চেয়ার দখল করে বসে পড়েছে সকলেই।
অনবরত গল্পের সাথে জিভে জল আনা সব খাবারে জমে উঠেছে তাদের নৈশভোজের আয়োজন। অমরেশ বাবু বুক ভরে খিচুড়ির ঘ্রাণ নিতে নিতে প্রসন্ন কণ্ঠে বললেন, অমরেশ বাবু, কতদিন পর সবে মিলে এমন খিচুড়ি খেতে পারছি বলে দেখি। ইস্প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। সত্যি বড় বৌদি, তোমার হাতের কোন তুলনা হয় না। ওনার কথায় ততক্ষণাৎ চোখ মুখ কুঁচকে তাকিয়ে রইলেন শর্মিলী দেবী। প্রতিমা দেবী সেদিকে তাকিয়ে সমরেশ বাবুর প্লেটে খিচুড়ি দিতে দিতে হাসি মুখে বললেন, প্রতিমা দেবী, কিন্তু খিচুড়ি তো আমি বানাইনি ভাই, মেজো করেছে। ততক্ষণাৎ অমরেশ বাবু অপ্রস্তুত ভঙ্গিতে ওনার দিকে তাকাতেই মুখ ভেঙচিয়ে কাজে ব্যস্ত হয়ে পড়লেন তিনি। অনিমেষ বাবু ওনাদের মান অভিমান দেখে উচ্চস্বরে হেসে বলে উঠলেন, অনিমেষ বাবু, হা হা হা, সত্যি মেজদা, এত বছরেও বউয়ের রান্নার স্বাদ চিনলি না। তোর তো লজ্জায় বনবাস নেয়া উচিত রে। ছি ছি ছি, কি লজ্জা, কি লজ্জা। অমরেশ বাবু এবার ওনার দিকে কটমট দৃষ্টিতে তাকালো, উনি সেদিকে পাত্তা না দিয়ে খাওয়াই মন দিলেন। এদিকে বাবার এমন গোবেচারা চেহারায় আহ্লাদে হয়ে পড়ল সারা। এরপর প্রতিবাদী স্বরে বলল, সারা, তুমি ওদের কথায় একদম কান দিও না তো বাপি। কাকাই নিজে যে কত ছোট মার রান্না চেনে সেই কি আমরা জানি না বলো। তুমি ওসব ছেড়ে খাওয়া শুরু কর, ঠান্ডা হয়ে যাচ্ছে যে, এই নাও হা করো। বলেই এক লোক মা খিচুড়ি ওনার সামনে তুলে ধরল। আবেগে আপ্লুত হয়ে পড়লেন অমরেশ বাবু। বাবা মেয়ের এমন ইমোশনাল ড্রামা সিরিজে আগ্রহ দেখালো না কেউ। এদিকে সবার মনোযোগ প্লেটের দিকে থাকলেও কিছুক্ষণ পর পর উসখুস করে উঠছে আয়ান। এবার অতিষ্ঠ ভঙ্গিতে ডানে বামে তাকিয়ে চশমাটা চোখে অকারণে আরেকটু ঠেলে অতঃপর শাসনের ভঙ্গিতে মুখোমুখি বসা সারার দিকে তাকালো। কিন্তু সে সেই মিষ্টি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফিরেও আয়ানের দিকে তাকালো না। কিন্তু আবারও পা বাড়িয়ে ঠিকই আয়ানের পায়ে খোঁচা দিতে শুরু করল। উপায়ান্তর না পেয়ে সারার পায়ের ওপর নিজের পা রেখে ওকে আটকাতে চাইল আয়ান। কিন্তু তখনই বাধল বিপত্তি। অমরেশ বাবু খেতে খেতে হঠাৎ আঁতকে উঠে বললেন, অমরেশ বাবু, আমার পায়ে কেউ লাথি মেরেছে। অনিমেষ বাবু, কিন্তু কে লাথি মারবে? নিচে তো কিছু নেই, মনে হয় তোর মনের ভুল। অমরেশ বাবু, কিন্তু আমার তো স্পষ্ট মনে হলো। সারা, আবো ক্যান্ডি বাবি, ওটা হয়তো ক্যান্ডি ছিল। তুমি খাও বাবি। অমরেশ বাবু আর কিছু না বলে চুপচাপ খেতে শুরু করলেন। এদিকে সারা রাগী দৃষ্টিতে আয়ানের দিকে তাকাতেই সে অসহায় চোখে তাকিয়ে রইল। আজ রাতে যে তার মোটেও শান্তির ঘুম হবে না তা বেশ বুঝতে পারছে সে। প্লেটের উপর থেকে গরম খিচুড়ির ঘ্রাণ নিতে নিতে কোনো কিছু না ভেবেই হাত বাড়িয়ে দিল দীপ্ত। ততক্ষণাৎ হাতের তালুতে ছ্যাঁকা লাগতেই ব্যথায় আবার হাতটা সরিয়েও নিল সে। এরপর আশেপাশে সতর্ক দৃষ্টিতে দেবলীনা দেবীকে না দেখে কিছুটা চুপসে গেল দীপ্ত। সে জানে মা এখন বোনকে ঘুম পাড়াতে গেছে। সামনে থাকলে নির্ঘাত বকুনি খেতে হতো। অবশ্য তারপর নিজের হাতে খাইয়েও দিতেন। কিন্তু এখন আনমনে এসব ভাবতে ভাবতে আবার হাত বাড়ালো দীপ্ত। কিন্তু তখনই ওর ছোট্ট হাতটা খপ করে ধরে ফেলল কেউ। অতঃপর ওর প্লেটটা নিজের দিকে টেনে নিয়ে মাছ বেছে দিয়ে খিচুড়িতে ফু দিতে দিতে ওর মুখের সামনে ধরল সীমান্ত। খুশিতে ঝলমলিয়ে উঠল দীপ্তর ছোট্ট মুখটা। আবেগী কণ্ঠে সে বলল, দীপ্ত, দা ভাই। সীমান্ত, হা কর। দীপ্ত আর কথা না বাড়িয়ে ভদ্র বাচ্চার ন্যায় চুপচাপ খেতে শুরু করল। সকলের খাওয়া প্রায় মাঝপথে ঠিক এমন সময় সিঁড়ি বেয়ে সামিরার হাতটা ধরে নেমে এলো আয়ুষ। ওদের দুজনকে একসাথে এমন কাকভেজা অবস্থায় দেখেই খাওয়া থামিয়ে ফিরে তাকালেন সবাই। অমরেশ বাবু স্নেহের স্বরে বললেন, অমরেশ বাবু, এ কি রে মা? এই রাতের বেলা অমন ধারা ভিজেছিস কেন? ঠান্ডা লেগে যাবে যে। শর্মিলী দেবী, সমু যে বলল তোর মাথা ব্যথা, তোকে যেন ডিস্টার্ব না করি। তাহলে? মায়ের এমন শাসন ভরা কণ্ঠের প্রশ্নেও নিরুত্তর হয়ে নত মস্তকে দাঁড়িয়ে রইল স্বামীরা। আয়ুষের হাতের মুঠোয় স্বামীরার হাতটা দেখে ধীরে ধীরে সবার কৌতূহলী দৃষ্টিতে ধরা দিল সন্দেহ। প্রতিমা দেবী এগিয়ে এসে আয়ুষের কাঁধে হাত রেখে থমথমে গলায় বললেন, প্রতিমা দেবী, আয়ুষ, এসব কি? আয়ুষ এবার সবার দিকে এক পলক তাকিয়ে দৃঢ় স্বরে বলল, আমি মীরাকে বিয়ে করতে চাই। আয়ুষের এই একটা কথায় পুরো বাড়িতে বজ্রপাতের ন্যায় আছড়ে পড়ল। চোখের পলক ফেলতেও বুঝি ভুলে গেছে সকলে। ধীরে ধীরে নিস্তব্ধতা ভেঙে একে একে চেয়ার ছেড়ে উঠে এলেন সবাই।
প্রতিমা দেবী সম্বিত ফিরে পেতেই আয়ুষের কাঁধ ঝাঁকিয়ে চড়া গলায় বললেন। প্রতিমা দেবী, আয়ুষ, কি সব আজে বাজে কথা বলছিস তুই? মাথা ঠিক আছে তোর? সবকিছু নিয়ে ফাজলামো করা তোর স্বভাবে পরিণত হয়েছে। তোমাকে কিছু বলি না বলে ভেবো না মামুনি তোমাকে শাসন করবে না। ওনার এমন মাতৃসুলভ শাসনেও আজ এতটুকু দমল না আয়ুষ। এমনকি অন্য সময়ের মতো রেগেও গেল না। বরং প্রতিমা দেবীর হাতটা নিজের দুহাতের মুঠোয় নিয়ে শান্ত স্বরে বলল, আয়ুষ, মামুনি, জন্ম না দিলেও তুমি আমার মা। আমি কোনো অন্যায় করলে অবশ্যই আমাকে শাসন করো। কিন্তু বিশ্বাস করো, আমার এই কথাটায় এতটুকু মিথ্যে নেই। আমি সত্যিই ওকে বিয়ে করব। শর্মিলী দেবী এবার এগিয়ে এসে স্বামীরার মুখোমুখি দাঁড়িয়ে থমথমে গলায় বললেন। শর্মিলী দেবী, আয়ুষ যা বলছে তা কি সত্যি? কিরে বল। স্বামীরা, হ্যাঁ মা, আমিও। ঠাসঠাস আচমকা থাপ্পড়ে ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নিলেই ওর কাঁধ শক্ত করে চেপে হিসহিসিয়ে উঠলেন শর্মিলী দেবী। এরপর দাঁতে দাঁত চেপে বললেন, শর্মিলী দেবী, হতচ্ছাড়ি, মুখপুরি, আশীর্বাদের পর এসব বলতে লজ্জা করল না তোর? এই বাড়ির সম্মান ডুবোতে চাস? তোকে আজ আমি মেরাই ফেলব। বলতে বলতে স্বামীরার পিঠে কিল বসিয়ে দিতে উদ্যত হলেন তিনি। কিন্তু তার আগেই স্বামীরার বাহু আঁকড়ে ওকে নিজের কাছে টেনে নিয়ে বাহুবন্দি করে নিল আয়ুষ। স্বামীরা যেন ভেজা চড়ুই পাখির মতো এই আশ্রয়টুকু পেয়ে ভয়ে দুহাতে আয়ুষকে ঝাপটে ধরে ঠক ঠক করে কাঁপতে লাগলো। আয়ুষ ওর মাথায় হাত রেখে কিছুটা দৃঢ় স্বরেই বলল, আয়ুষ, কেন ওর গায়ে হাত তুলছ মেজমা? ঠিক কি অন্যায় করেছে আমার মীরাবাই? সারার কথা না হয় ছেড়েই দিলাম। ও তো বরাবরই উড়নচণ্ডী। কিন্তু মীরা, সে তো তোমার বাধ্য মেয়ে। সে যে এত বছর ধরে কষ্ট পাচ্ছে অথচ তুমি মা হয়ে কখনো বুঝতে চেষ্টা করেছিলে? তোমার মেয়ে যে এই বিয়েতে কতটা অখুশি সেটা কি তোমার চোখে পড়েনি মেজমা? তাই প্লিজ আজ এই শাসনটুকু অন্তত করো না। মারতে হলে আমাকে মারো, কিন্তু ওকে নয়। শর্মিলী দেবী আর কিছু বলতে পারলেন না। মা হিসেবে কি তিনি একটু বেশিই কঠোর হয়ে পড়েছেন? হয়তো আরও কিছুটা কোমল হওয়া উচিত ছিল। মনে মনে খানিকটা আফসোস শুরু হলো ওনার। এদিকে অমরেশ বাবু অবাক কণ্ঠে বললেন, অমরেশ বাবু, এই বিয়েতে মীরার মতো ছিল না একথা কে বলেছে তোকে? আয়ুষ, বিয়েতে যে মীরার সম্মতি ছিল এটাও তো তোমাদের কেউ বলেনি মেজদা। তুমি তো ওর বাবা। তাহলে তুমি কি কখনো জিজ্ঞেস করেছিলে অরূপকে ওর পছন্দ কিনা? না করনি। কারণ তোমার মায়ের তো ওকে পছন্দ হয়েছে। অঞ্জলির মতো একটা থার্ড ক্লাস মেয়েকে স্যামির গলায় ঝুলাতে না পেরে তার বড্ড সম্মান হানি হয়েছে কিনা? ননিবালা দেবী, মেজকর্তা। আয়ুষ, চিৎকার করো না ঠাম্মি। সত্যি কথাটা তোমার ভোরবেলার পাচনের মতোই হজম করতে শিখে নাও। ননিবালা দেবী এবার কিছুটা হকচকিয়ে গেলেন। এর আগে কখনো তার পছন্দের ওপর সীমান্ত ছাড়া কেউ আঙুল তোলেনি। কিন্তু আজ তিনি আর কিছু না বলে থম মেরে চেয়ারে বসে পড়লেন। ওনার থমথমে মুখের দিকে তাকিয়ে সমরেশ বাবু ধমকের সুরে বললেন, সমরেশ বাবু, আয়ুষ, কি হচ্ছেটা কি? এসব কোন ধরনের ব্যবহার? কি বলছিস নিজেও বুঝতে পারছিস তুই? আয়ুষ, সরি মেসো। তোমাদের কষ্ট দিতে আমি কিছু বলিনি। তবে তোমরা তো গুরুজন, তোমাদের ছাড়া আর কথায় বলবো বলো? প্লিজ তোমরা আমাকে ফিরিয়ে দিও না, মীরাবাইকে ছাড়া আমি বাঁচব না। ও মামুনি, আমি সত্যি ওকে ছাড়া বাঁচতে পারবো না, আমি মরে যাব মামুনি, আমি মরে যাব। বলতে বলতে প্রতিমা দেবীর কাঁধে মুখ লুকিয়ে ডুকরে কেঁদে উঠল আয়ুষ। প্রতিমা দেবী রাগ অভিমান ভুলে ছেলের কষ্টে উতলা হয়ে উঠলেন। সবার চোখেই প্রায় অশ্রু ভিড় করেছে। আয়ুষের এমন করুণ আবদারটুকুতে যেন সকলের হৃদয়ে ছুঁয়ে গেছে। এদিকে টানটান উত্তেজনা থেকে হঠাৎ এমন ইমোশনাল ড্রামা সিরিজ দেখে ভ্রু জোড়া কুঁচকে এলো সারার। সন্দিহান দৃষ্টিতে একবার সবার দিকে তাকিয়ে দেখে নিল সে। করুণায় মুখ গুজে ফুপিয়ে কেঁদে যাচ্ছে সামিরা। এবার নিজের পাশে নাক টানার শব্দে ফিরে তাকালো সারা। চশমার আড়ালে আয়ানের ছলছল চোখ দেখে খানিক বিরক্ত হলো সে। তারপর পরিস্থিতি বুঝে চুপ করেই রইল। কারো মুখে আর কোন কথা নেই। সকলেই বেশ নীরব হয়ে দাঁড়িয়ে রয়েছেন। থেকে থেকে কেবল চামচের টুংঠাং আওয়াজ ভেসে আসছে। হঠাৎ নীরবতা ভেঙ্গে প্রতিমা দেবীর কাছে থেকে তীরের বেগে শর্মিলী দেবীর দুহাত চেপে ধরল আয়ুষ। এরপর আপ্লুত নয়নে তাকিয়ে বলল, আয়ুষ, মেজমা, সেই ছোট্ট বেলায় মাকে হারিয়ে তোমাদের কাছেই তো মানুষ হয়েছি।
কোনোদিন একটা খারাপ অভ্যাস দেখেছো বলো? আমি কি এতই অযোগ্য? তোমার মেয়ের এত বড় সৌভাগ্য এভাবে পায়ে ঠেলে দিবে তুমি? ভালো করে দেখ, আমাকে এমন সুন্দর চেহারার ছোট ছোট পিচ তোমাদের আশেপাশে ঘুরবে, এটা কি তোমরা চাও না বলো? সফটওয়্যার ইঞ্জিনিয়ার না হয় নাই হলাম, কিন্তু আমার মনটা কি সফট না, তুমিই বলো মেজমা। শর্মিলী দেবী এবার আবেগাপ্লুত হয়ে কাঁদতে কাঁদতে মাথা ঝুঁকিয়ে সম্মতি জানিয়ে শাড়ির আঁচলে আয়ুষের চোখ মুছিয়ে দিলেন। আয়ুষ তবুও নাক টেনে অমরেশ বাবুর সামনে দাঁড়িয়ে নিষ্পাপ মুখ করে বলল, আয়ুষ, আশীর্বাদ হয়ে যাওয়া মানেই তো বিয়ে হয়ে যাওয়া নয় মেজকা। আজ হয়তো তুমি জোর করে ওই কুরুপের সাথে মীরার বিয়েটা দিয়ে দিলে, কিন্তু এরপর সে কি ওখানে ভালো থাকবে বলো? যদি না থাকে, ওকে এতটা কষ্ট দিয়ে তোমরা ভালো থাকবে তো মেজকা? অমরেশ বাবু, পরে থামো, আর বলিস না বাবা। আমি আমার মেয়ের সুখ চাই। ওর সুখ যদি তোর মাঝেই হয় আমার আপত্তি নেই। তুই খুশি তো মা? স্বামীরার দিকে তাকিয়ে কথাটা বললেন অমরেশ বাবু। স্বামীরা কেবল অশ্রুসিক্ত চোখে বাবাকে দুহাতে ঝাপটে ধরল। আয়ুষ মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতেই কানের কাছে ফিসফিস করে কেউ বলল, সারা ড্রামাটা একটু বেশি হয়ে গেল না আয়ুষদা? আয়ুষ আশেপাশে তাকিয়ে দেখে কিভাবে ফিসফিস করে গর্বিত স্বরে বলল, আয়ুষ, ড্রামা কি বলছিস রে? ট্যালেন্ট বল ট্যালেন্ট। জানিসই তো তোদের আয়ুষদার ট্যালেন্ট কতটা। অবশ্যই অল্পের ওপরই মেনে গেল না হলে। আয়ান, না হলে কি আয়ুষদা? আয়ুষ, না তেমন কিছু না। তুই শুধু ভাব মেশো হবি নাকি মামা। আয়ুষের এমন ঝটপট উত্তরে চমকে উঠল আয়ান। এতক্ষণ ধরে চলতে থাকা বিষয়টা এবার বেশ বুঝতে পারছে সে। এদিকে ওর এমন বোকা চাহনি দেখে ফিক করে হেসে ফেলল সারা। ঠিক এমন সময় আয়ুষের উদ্দেশ্য পেছনে থেকে কেউ বলে উঠল, সীমান্ত, তোর মতো দায়িত্ব জ্ঞানহীন ছেলের সাথে আমি আমার বোনের বিয়ে দিব না। এই বিয়ে ক্যান্সেল করো মেজকা। ডাইনিং টেবিলে বসে নিজের প্লেটের দিকে তাকিয়েই কথাটা বলল সীমান্ত। এতক্ষণ ধরে চলতে থাকা সবকিছুই নীরবে পর্যবেক্ষণ করেছে সে। এবার ওর কথায় কিছুটা ভরসা পেয়ে ঘুরে তাকালেন ননিবালা দেবী। আয়ুষ মনে মনে নিজের উদ্দেশ্যে একটা গালি ছুঁড়ে সীমান্তের সামনে ছুটে গেল। এরপর বিগলিত ভঙ্গিতে বলল, আয়ুষ, স্যামি, তুই তো জানিস আমার ওকে ছাড়া চলবে না। প্লিজ ভাই, বোঝার চেষ্টা কর। সীমান্ত যেন শুনতাই পেল না, এমন ভাবেই চুপচাপ খেতে লাগলো। আয়ুষ এবার বিরক্ত কণ্ঠে বলল, আয়ুষ, এবার কি তোর পা ধরতে হবে শালা? বলা মাত্রই নিজের ডান পাটাকে আয়ুষের সামনে এগিয়ে দিল সীমান্ত। আয়ুষ ততক্ষণাৎ সীমান্তকে ঝাপটে ধরে বলল, আয়ুষ, মীরাকে আমি আমার সবটুকু দিয়ে ভালো রাখবো স্যামি। তুই দেখিস, তুই যা বলবি আমি তাই করব। কিন্তু তোকে শালা ডাকার অধিকার কেড়ে নিস না ভাই। সীমান্ত ওর কথায় মুচকি হেসে পিঠে হাত বুলিয়ে অতঃপর সকলের উদ্দেশ্যে বলল, সীমান্ত, 7 দিন পর আয়ুষের সাথে আমি নিজে দাঁড়িয়ে থেকে মীরার বিয়ে দিব। আশা করি তোমাদের কারো কোনো আপত্তি নেই। সমরেশ বাবু, কিন্তু অরূপ? সীমান্ত, অরূপকে বোঝানোর দায়িত্ব আমার। তোমরা আয়োজন শুরু করো। বলেই ননিবালা দেবীর দিকে শান্ত দৃষ্টিতে তাকাতেই তিনি মিনমিন করে বললেন, ননিবালা দেবী, আমি যে সবাইরে ওয়াদা করছি হেই পোলার লগেই বিয়া হইব। অহন যদি তা না হয় তাইলে কি এই বাড়ির মান সম্মান থাকবো? তাই কইতেছিলাম কি বড়কর্তা, অমন ভালা পোলাডারে হাতছাড়া করা কি ঠিক হইব? সীমান্ত উত্তরে এমন করে মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালো যেন সেও বিষয়টা নিয়ে ভীষণ চিন্তিত। এরপর ধীরে ধীরে এগিয়ে এসে বলল, সীমান্ত, তুমি ঠিকই বলেছ। এমন হীরের টুকরো ছেলেকে হাতছাড়া করা মোটেই উচিত হবে না। এই বিয়ে হবে, একই লগ্নে হবে। সীমান্তের কথায় এবার সকলেই যেন আকাশ থেকে পড়লেন। আয়ুষের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সমরেশ বাবু সীমান্তের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বললেন, সমরেশ বাবু, কি বলছো কি তুমি? বিয়ে হবে মানে? কিভাবে হবে, কার সাথে? সীমান্ত, হবে বাবা। লগ্ন, তিথি সব একই থাকবে। বদলে যাবে শুধু কনে। অমরেশ বাবু, মানে? সীমান্ত সে কথার উত্তর না দিয়ে ননিবালা দেবীর দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মক স্বরে বলল, সীমান্ত, ওই হিরেতে তোমাকে বেশ মানাবে মিসেস ননিবালা ব্যানার্জি। শুনতে মন্দ লাগছে না। এটাকে যদি পার্মানেন্টলি শুনতে না চাও তবে যা হচ্ছে সব কেবল চুপচাপ দেখে যেও কেমন।
ননিবালা দেবী সীমান্তের কথার অন্তর্নিহিত অর্থটা ঠিকঠাক ভাবে বুঝতেই এবার তেলে বেগুনের জলে উঠে বললেন। ননিবালা দেবী, হ হ অহন তো আমার কথা চলব না। হায় হায়, বাড়ির সম্মান আর থাকল না গোপাল। সব শেষ হইয়া গেল গো। হইব না। আমার বাড়িতে অলক্ষী ঢুকেছিল কিনা। ছা ছা। কথাটা কানে যেতেই সারা শরীরে জ্বলুনি শুরু হলো সীমান্তের। দুহাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে একটা বড় শ্বাস ফেলে বন্ধ চোখ দুটো খুলল সে। এরপর ননিবালা দেবীর সামনে এসে খানিকটা ঝুঁকে শীতল দৃষ্টিতে তাকিয়ে অতঃপর অদ্ভুতভাবে হেসে উঠল। এতেই যেন দমে গেলেন ননিবালা দেবী। আবেগে বেশি বলে ফেললেন ভেবে কিছুটা আফসোস হলো ওনার। সীমান্ত ওনার ঘাবড়ানো মুখটা দেখে শান্ত স্বরে বলল, সীমান্ত, নামের মধ্যে তো মাখন। তাহলে কথায় এমন বিষ কেন শোনা? এমনিতেই আমি বউয়ের অভাবে শুকিয়ে যাচ্ছি দেখছো না? তোমার কি মনে হয় তুমি এসব বললেই আমার সুন্দরী বউকে ছেড়ে আমি তোমার এই পাকা চুলে বাসা বাঁধব? উহু, মোটেই না। বউ আমার ভীষণ আদরের, তাকে অসম্মান করার অধিকার কারণেই। কারো না। কথাটা ভুলো না যেন। বলেই গটগট পায়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল সীমান্ত। ননিবালা দেবী যেন এতক্ষণ দম আটকে রেখেছিলেন। এবারে কিছুটা স্বস্তি ফিরে পেলেন। আশেপাশে তাকিয়ে সকলের চাপা হাসি দেখে চুপ করে রইলেন। পূর্ব আকাশের গায়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে প্রভাকরের নরম আলো। জানালা বেয়ে সেই রোদের সোনালি আভা মুখে এসে পড়তেই চোখ মুখ কুঁচকে ফেলল সারা। এরপর বন্ধ চোখ দুটো মেলতেই ঘুমন্ত আয়ানকে দেখে মুচকি হাসি ফুটে উঠল তার ঠোঁটের কোণে। আলগোছে দূরত্বটুকু ঘুচিয়ে কাছে এসে আয়ানের কপালে নিজের ঠোঁটজোড়া ছুঁয়ে বিছানা থেকে নেমে এলো সে। আধোখোলা জানালাটা পুরোপুরি খুলতেই সকালের নির্মল বাতাসে এসে আদুরে পরশ বুলিয়ে গেল। বুক ভরে সেই সতেজ বাতাস গ্রহণ করে এবার সামনে তাকালো সারা। কিন্তু তখনই কোনো কিছু দেখে একেবারে চমকে গেল সে। ততক্ষণাৎ সে হাতের ইশারায় নিষেধ করতে করতে গলা ছেড়ে চিৎকার করে বলল, সারা, ভেঙো না। থামো, দাঁড়াও। সারার এমন চিৎকারে লোকগুলো কাজ থামিয়ে ওর দিকে ফিরে তাকালো। অতঃপর আবারও কাজে লেগে পড়ল। এদিকে সারার এমন ঘর কাঁপানো চিৎকারে ধরফর করে ঘুম থেকে উঠে উত্তেজিত স্বরে আয়ান বলল, আয়ান, কি হয়েছে সারা? কি ভেঙে গেল? সারা, সর্বনাশ হয়ে গেছে। জলদি চলো। বলতে বলতে রুম থেকে ছুটে বেরিয়ে গেল সারা। আয়ান কয়েক মুহূর্ত বোকার মতো সেদিকে তাকিয়ে থেকে চশমাটা হাতে নিয়ে সেদিকেই এগিয়ে গেল। বাড়ি থেকে এক ছুটে চিলেকোঠার সামনে এসে দাঁড়ালো সারা। এরপর হাঁপাতে হাঁপাতে বলল, সারা, থামুন। এই চিলেকোঠা কেন ভাঙছেন আপনারা? আমার দাভাইয়ের স্বপ্নের ঘর এটা। কার হুকুমে ভাঙছেন বলুন? সারার কথায় লোকগুলো কিছু বলার আগেই পেছনে থেকে কেউ বলে উঠল, স্বামীরা, আপনারা কাজ করুন। তুই আমার সাথে আয় সারা। সারা, মানেটা কি দি? ওরা কেন? স্বামীরা, শান্ত হ। ওরা চিলেকোঠা ভাঙছে ঠিকই, তবে সেটা ভালোর জন্যই। দাভাই হয়তো নতুন কিছু প্ল্যান করেছে। বলতে বলতে জলাশয়ের সামনে এসে দাঁড়ালো তারা। পেছনে ফিরে সীমান্তকে কিছু করতে দেখে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে এবার সারা বলল, সারা, এটা কি করছো দাভাই? সীমান্ত কাঠের গুঁড়িতে খোদাই করতে করতে পেছনে না ফিরেই শান্ত স্বরে বলল, সীমান্ত, বি পেশেন্স সারা। বেচারাকে কতটা দৌড় করিয়েছিস দেখ। সারা অবুঝ দৃষ্টিতে তাকিয়ে কিছু বলার আগেই ওর পেছনে এসে দাঁড়ালো আয়ান। ওর এমন এলোমেলো অবস্থা দেখে ফিক করে হেসে উঠল দুই বোন। সারা নিজের বোকামিতে খানিকটা লজ্জাও পেল। কাজ শেষ করে সীমান্ত এবার দুহাতে কাঠের টুকরোটা ওদের সামনে তুলে ধরতেই তাদের চোখ মুখ খুশিতে ঝলমলিয়ে উঠল। সামিরা হাসি মুখে বলল, সামিরা, এই তাহলে তোমার প্ল্যান ছিল দা ভাই? সীমান্ত সম্মতি সূচক মাথা ঝুঁকিয়ে স্মিত হেসে বলল, সীমান্ত, তোদের দুইজনকে যে আমার একটা কাজ করতে হবে। পারবি তো? সবাই একসাথে কৌতূহলী দৃষ্টিতে তাকাতেই সীমান্ত বলল তাদের কি করতে হবে। এবার তারা খুশি মনে চিলেকোঠার দিকে এগিয়ে গেল। ঘড়িতে সময় দুপুর 2টা বেজে 19 মিনিট, মাথার ওপর সূর্যের তাপ এখন বেশ প্রখর। কিন্তু সেই প্রখরতা উপেক্ষা করে রায়চৌধুরী নিবাসের সামনে এসে দাঁড়ালো একটা সাদা রঙের টয়োটা গাড়িটি। এরপর গাড়ি থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে সজোরে গাড়ির জানালা বন্ধ করে বাড়ির দিকে এগিয়ে গেল। কিন্তু কয়েক কদম যেতেই ওর সামনে এসে দাঁড়ালো সীমান্ত। অরূপ কিছুটা অবাক হলেও নিজেকে সামলে নিল।
এরপর সৌজন্য সূচক হেসে বলল, অরূপ কেমন আছেন মি রায়চৌধুরী? সীমান্ত ধীরে ধীরে মাথা ঝুঁকিয়ে হ্যাঁ বুঝিয়ে হাঁটতে শুরু করলো। অরূপ নিজেও পায়ে পায়ে তার সাথে হাঁটতে হাঁটতে আবারও বলল, অরূপ হঠাৎ এত জরুরি তলব? কিছু হয়েছে? মিস লং না মানে সামিরা ঠিক আছেন তো? সীমান্ত এবারেও নিরুত্তর থেকে পকেটে হাত ঢুকিয়ে কেবল একটা আংটি বের করে অরূপের হাতে দিল। অরূপ সামিরাকে পরানো সেই এঙ্গেজমেন্ট রিংটা দেখেই চমকিত দৃষ্টিতে তাকিয়ে বলল, অরূপ, এটা তো আমাদের এঙ্গেজমেন্ট রিং। কিন্তু এটা আপনার কাছে কেন? এটা তো সীমান্ত, সামিরার হাতে ছিল কিন্তু মি ব্যানার্জি। এই আংটি কি সত্যিই আমার বোনের হাতে মানায়? অরূপ, মানে? সীমান্ত, আপনি যথেষ্ট বুদ্ধিমান মানুষ। মীরা যে আপনাকে বিয়ে করতে চায় না সেটা আশা করি জানেন। এরপরও কি এই সম্পর্কটা তৈরি করতে চান আপনি? অরূপ, মি রায়চৌধুরী, উনি আমার বাগদত্তা। কেন শুধু শুধু এসব কথা বলছেন? সামিরা হয়তো এখন আমাকে মেনে নিতে পারছে না কিন্তু সময়ের সাথে সাথে সীমান্ত, কিছুই ঠিক হবে না। হয়তো আপনার সাথে বিয়ে হলে সে অসুখী হবে না কিন্তু এই অপ্রাপ্তি ওকে শেষ করে দেবে। তাই আমি চাই না এটা নিয়ে আর কোন কথা হোক। সামনের সপ্তাহে মীরার সাথে আয়ুষের বিয়ে। আরও কিছু বলার আগেই সীমান্তের কলার চেপে ধরে রুক্ষ স্বরে অরূপ বলল, অরূপ, হোয়াট দ্য হেল? আমি মানি না আমি। সামিরার বিয়ে কেবল আমার সাথেই হবে। বুঝতে পেরেছেন আপনি? এমন ক্রুদ্ধ আচরণের পরেও সীমান্ত শান্ত দৃষ্টিতে তাকিয়ে ধীরে ধীরে অরূপের হাত দুটো ছাড়িয়ে নিয়ে চোখে চোখ রেখে বলল, সীমান্ত, আমার সাথে আসুন মি ব্যানার্জি। সীমান্তের এমন নির্লিপ্ততা স্বরে কেমন হোঁচট খেল অরূপ। সামনের পুরুষটির শান্ত দৃষ্টি যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তার ক্রোধকে প্রতিহত করতে সক্ষম। না চাইতেও সীমান্তের কথা মতো ওর পিছু পিছু এগিয়ে এসে চিলেকোঠার সামনে দাঁড়ালো অরূপ। এরপর সীমান্তের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই দেখল, মাঝারি সাইজের মইয়ের ওপর বসে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেয়াল চিত্র এঁকে চলেছে সামিরা। ওর ঠিক সামনেই দুহাতে নানান রকম রং নিয়ে অবোধ শিশুর ন্যায় দাঁড়িয়ে আছে আয়ুষ। হঠাৎ সামিরার হাত ফসকে রঙের তুলিটা গিয়ে পড়ল আয়ুষের কপালে। ততক্ষণাৎ কপাল জুড়ে কালো রঙে মুখটা রঙিন হয়ে গেল তার। সামিরা জিভ কামড়ে দুকান ধরে সরি বলে অতঃপর উচ্চস্বরে হেসে উঠল। এরপর হাসতে হাসতেই বলল, সামিরা, হাহা তোমাকে একেবারে হনুমান লাগছে আয়ুষদা। আয়ুষ এবার চোখ পাকিয়ে সামিরার দিকে তাকিয়ে এরপর দুহাতে সামিরার মুখটা নিচু করে নিজের কপালের সাথে ঘষে ওকেও রং মাখিয়ে দিল। এরপর কানের কাছে ফিসফিস করে বলল, আয়ুষ, এই নে তোকেও আমি আমার রঙে রাঙিয়ে দিলাম মীরাবাই। দূর থেকে এই দৃশ্য দেখে ততক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল অরূপ। চোখ দুটো জ্বালা করছে তার। বুকটা এমন ফাঁকা ফাঁকা লাগছে কেন? তবে কি সে পাবে না তার প্রিয়তমাকে? বেদনার নীল ব্যথা সারা শরীরে ছড়িয়ে পড়েছে তার। শ্বাস নেওয়াও যেন দুষ্কর হয়ে উঠেছে। হঠাৎ কাঁধের উপর কারো হাতের উপস্থিতি টের পেয়ে সেদিকে ঘুরে তাকালো অরূপ। সীমান্তের ধূসর চোখের শান্ত দৃষ্টিতে তাকিয়ে সে হয়তো নিজেকেই দেখতে পেল। এমন দুর্বিষহ কষ্ট আর সহ্য হলো না তার। সীমান্তের হাতটা সরিয়ে পেছনে দিকে এগিয়ে গেল সে। হাঁটতে হাঁটতে জলাশয়ের সামনে দাঁড়িয়ে হাঁটু মুড়ে বসে স্বচ্ছ জলের দিকে নিথর দৃষ্টিতে তাকিয়ে রইল। সেই জলের দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় দুফোঁটা নোনা জল তার চোখেও নেমে এলো। কিন্তু সেই জল বুকের ভেতর জ্বলতে থাকা আগুন নেভাতে পারল না। হাতের তালুতে থাকা রিংটা মেলে ধরে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল সে। এরপর ধীরে ধীরে নিজের হাতের রিংটাও খুলে তাতে নিজের শুষ্ক অধরজোড়া ছুঁয়ে অস্ফুট স্বরে বলল, অরূপ, এই জন্মে নাইবা পেলাম পরের জন্মে কেবল আমার জন্য আসবেন মিস লঙ্কাবতী। বলেই রিং দুটো জলাশয়ের জলে ছুঁড়ে ফেলে দিল অরূপ। এরপর হঠাৎ উঠে দাঁড়িয়ে কোন দিকে না তাকিয়ে এক ছুটে বেরিয়ে এলো। গাড়িতে ওঠার আগে একবার পেছনে ফিরে চিলেকোঠার দিকে তাকালো অরূপ। এরপর ছোট্ট একটা শ্বাস ফেলে ভেতরে বসে পড়ল। একটু একটু করে বাড়িটা চোখের আড়াল হচ্ছে। আর চিরদিনের জন্য সেও হারিয়ে ফেলছে তার প্রিয়তমা। একটা সময় গাড়িটা রায়চৌধুরী নিবাসের এরিয়া ছেড়ে বহুদূর এগিয়ে গেল। সেই সাথে নীরবে নিভৃতে হেমন্তের ঝরে যাওয়ার মতোই ঝরে গেল কোন এক প্রেমিক পুরুষের ভালোবাসার ফুল। সময়ের স্রোতে কেটে গেছে আরও 3 দিন। সন্ধ্যার মেঘাচ্ছন্ন আকাশের দিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে সামিরা।
উড়ন্ত মেঘেদের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে এবার সামনের দিকে তাকালো সে। পুরো রায়চৌধুরী নিবাসের গায়ে জড়ানো হয়েছে বিয়ের বাহারি সাজ। সারা বাড়িটা রঙিন বাতির আলোয় আলোকিত হয়ে উঠেছে। ছাদ বাগানের তাজা ফুলের মিষ্টি সুগন্ধ, একেবারে মন ভালো করে দেওয়ার মতো পরিবেশ। তবুও যেন কোনো এক কারণে মনের কোণে মেঘ জমেছে বিয়ের কোণের। ঠিক এমন সময় ওর উদাসীনতা দূর করার দায়িত্ব পালনে এগিয়ে এলো তার প্রেমিক পুরুষ। স্বামীরাকে পেছনে থেকে দুহাতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখল সে। প্রিয় মানুষটির এমন স্পর্শে কিছুটা চমকে উঠল স্বামীরা। তবুও সরে এলো না, বরং তার প্রশস্ত বুক মাথা এলিয়ে আবেশে দুচোখ বন্ধ করে মৃদু হেসে বলল, স্বামীরা, তুমি এখানে কি করছো আয়ুষদা? ঠাম্মি না একটা দিন আমাদের দূরে থাকতে বলেছে। আয়ুষ এবার স্বামীরাকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরে সারা মুখে ছোট ছোট চুম্বন এঁকে দিতে দিতে বলল, আয়ুষ, কত দূরে থাকবো রে? এই এতটা দূরে থাকবো? না এতটা। বলতে বলতে স্বামীরার গলায় মুখ ডুবিয়ে ওকে উত্তপ্ত করে তুলতেই খিলখিল করে হেসে উঠল স্বামীরা। আয়ুষ এবার স্বামীরার দুহাত মুষ্টিবদ্ধ করে নম্র স্বরে বলল, আয়ুষ, কি হয়েছে আমার মীরাবাইয়ের? স্বামীরা, তোমার মনে হচ্ছে না আমাদের বিয়েতে আলো কম হয়ে যাচ্ছে? আয়ুষ ছাদের পুরো আলোকসজ্জার দিকে এক পলক চোখ বুলিয়ে অবাক কণ্ঠে বলল, আয়ুষ, সে কি রে মীরাবাই? এত আলোতেও কিনা? বলতে বলতে স্বামীরার মুখের দিকে তাকিয়ে এবার ওর কথার অন্তর্নিহিত অর্থটা ঠিকঠাক বুঝতে পারল আয়ুষ। স্বামীরা আয়ুষের চোখে চোখ রেখে শীতল কণ্ঠে বলল, স্বামীরা, দাভাই নিজে থেকে কিছু করবে বলে তোমার মনে হয়? আয়ুষ দুদিকে মাথা ঝুঁকিয়ে না বোধক ইঙ্গিত করে বলল, আয়ুষ, স্বামী মরে গেলে ওর প্রমিস ভাঙবে না। স্বামীরা এবার আয়ুষের বুকে মাথা রেখে আবদারের সুরে বলল, স্বামীরা, তবে তুমি নূরকে আমার কাছে এনে দাও। ওকে ছাড়া আমার দাভাই যে ভালো নেই আয়ুষদা। প্রিয় বন্ধুর লুকায়িত যন্ত্রণা আর প্রেয়সীর এমন মলিন কণ্ঠের আবদারে বুকটা হু হু করে উঠল আয়ুষের। স্বামীরাকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরে সে বলল, আয়ুষ, জো হুকুম মেরি রানী সাহেবা। আয়ুষের এমন সম্বোধনে হেসে উঠল স্বামীরা। প্রিয় মানুষটির সান্নিধ্যে ধীরে ধীরে মনের সকল মেঘ কেটে গেছে তার। সেখানে একটা মিষ্টি অনুভূতির আমেজ ছড়িয়ে পড়ছে। আজ মনে হচ্ছে সে একদম সঠিক মানুষটাকেই ভালোবেসেছে। ওর এমন প্রেমময় চাহনিতে হঠাৎ দুষ্টুমি চেপে বসল আয়ুষের মস্তিষ্কে। সে এবার ভ্রু উঁচিয়ে আহ্লাদি সুরে বলল, আয়ুষ, আমি তো তোর জন্য এত বড় কাজ করছি, বিনিময়ে তুই আমাকে কি দিবি? স্বামীরা, কি চাই তোমার? আয়ুষ, এই মুহূর্তে তোর ওই নরম ঠোঁটের একটা গরম। বাকিটা বলার আগেই ওর মুখটা চেপে ধরল স্বামীরা। এরপর আচানক ধাক্কায় নিজেকে ছাড়িয়ে নিয়ে ছুটে গেল সিঁড়ির দিকে। অবাধ্য প্রেমিকের মতোই ওর পিছু নিল আয়ুষ। চারপাশে ছড়িয়ে পড়ছে দুজনের খুনসুটিময় স্নিগ্ধতা। সকালের উষ্ণ রোদটুকু জানালা বেয়ে রুমের মেঝেতে এসে পড়েছে। টিক টিক করে ঘড়ির কাঁটা সকাল 8টার ঘর ছুঁই ছুঁই। ঠিক এমন সময় ভিড়ানো দরজায় উকি দিয়ে এবার ভেতরে ঢুকে গেল টার্জেন্ট। এরপর নিঃশব্দে বিছানায় ঘুমন্ত পুরুষটির নগ্ন কাঁধের উপর নিজের লোমশ মুখটা নামিয়ে ধীরে ধীরে পাশে শুয়ে পড়ল সে। ওর উপস্থিতি বুঝতে পেরেই উন্মুক্ত হাতটা মেলে আরেকটু জায়গা করে দিল সীমান্ত। ঠিক তখনই পাশের টেবিলে উচ্চ শব্দে বেজে উঠল তার ফোনটা। হাত বাড়িয়ে ফোনটা নিজের কাছে নিয়ে ফারদিনের নাম দেখে আর অবাক হলট না সীমান্ত। রিসিভ করে কিছু বলার আগেই ওপাশ থেকে গড়গড় করে সবকিছু বলে গেল ফারদিন। সীমান্ত শান্ত ভঙ্গিতে সবকিছু শুনে কেবল আসছি বলেই ফোনটা রেখে দিল। এদিকে টার্জেন অবুঝের মতো ওর মুখের দিকে তাকিয়ে আছে দেখে সীমান্ত বাঁকা হেসে বলল, সীমান্ত, আর ইউ হাংরি মাই বয়? ঘুটঘুটে অন্ধকার রুমের এক কোণে গুটিসুটি মেরে বসে আছেন এক মধ্যবয়সী পুরুষ। দিনের বেলায়ও এমন অন্ধকারের ফলে রুমে কোনো কিছুর অবস্থানই স্পষ্ট বোঝা যাচ্ছে না। কেবল চৌড়া দেয়ালের মাথায় ছোট্ট একটা ভেন্টিলেটরের ক্ষীণ আলোটুকুই ভরসা। পানির পিপাসায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তার। পানির জন্য আর্তনাদ করতে যাবে কিন্তু মুখ বাঁধার ফলে কেবল গোঙানির আওয়াজ বেরিয়ে এলো। তবুও বেসামাল ভঙ্গিতে কয়েকবার হাত পা ছুঁড়ে অবশেষে ক্লান্ত হয়ে গেল সে। কিন্তু তখনই ওনাকে অবাক করে দিয়ে আরো কয়েকজনের গোঙানির শব্দ ভেসে এলো। অর্থাৎ রুমে আরও কেউ আছে। মুখ থেকে শব্দ করে সেই ব্যক্তির মনোযোগ আকর্ষণ করতে চাইল সে। কিন্তু বিশেষ সাড়া না পেয়ে আবারও হাল ছেড়ে দিল।
এখন কেবল অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিটের মাথায় হঠাৎ ধীরে ধীরে রুমের দরজা খোলার শব্দে চমকে উঠল সবাই। অন্ধকার খানিকটা ম্লান হয়ে আলোর ছটা এসে পড়তেই চোখ মুখ কুঁচকে ফেললেন সকলে। এরপর ধীরে ধীরে একজোড়া ভারী জুতার শব্দ সামনে এগিয়ে এলো। সাথে একটা চতুষ্পদ প্রাণীর ডাক। ধূসর চোখ দুটোতে রাজ্যের অবজ্ঞা নিয়ে রুমের মেঝেতে হাত মুখ বাঁধা অর্ধচেতন মানুষগুলোর দিকে একবার দেখে নিল সীমান্ত। তার মনে হলো একদল নরকের কীট যেন মেঝেতে বিছিয়ে আছে। ঘৃণায় ভেতরটা রিরি করলেও মুখে তার বিন্দুমাত্র ছাপ দেখা গেল না। বরং দৃষ্টি সরিয়ে ফারদিনের দিকে ইশারা করতেই সে রুমের বাকি আলোগুলো জ্বেলে এবার সবার চোখের বাঁধন খুলে দিল। বাঁধন খুলে দিতেই সামনের ব্যক্তিকে দেখে চমকে উঠলেন জগজিৎ দেশাই। অবিশ্বাস্য গলায় বললেন, জগজিৎ দেশাই রয়। ওনার এমন কম্পিত কণ্ঠস্বর আর ভীত চাহনি দেখে ঘর কাঁপিয়ে হেসে উঠল সীমান্ত। সেই হাসিতে ছিল না কোনো কোমলতা, বরং এমন ভয়ঙ্কর ক্রূর হাসিতে কেঁপে উঠলেন সকলে। রতনলাল পাণ্ডে দেয়ালের সাথে চিপকে এদিক ওদিক পালানোর পথ অন্বেষণে ব্যস্ত হয়ে পড়ল। জয়কৃষ্ণ গোপী আধোখলা চোখ দুটো আবার বন্ধ করে মনে মনে প্রার্থনা শুরু করলেন। কিন্তু ওনার সেই প্রার্থনা বেশিক্ষণ স্থায়ী হল না। যখন দেখলেন রুমের দরজাটা পুনরায় বন্ধ করে দিচ্ছে ফারদিন। সীমান্ত এবার একটা চেয়ারে পায়ের ওপর পা তুলে আইস করে বসতেই নিচে মেঝেতে ওর পায়ের কাছে গুটিয়ে বসে পড়ল টার্জেন। সীমান্ত চোখের ইশারায় কিছু বোঝাতেই এবার পাশের রুম থেকে কালো কাপড়ে আবৃত একজনকে নিয়ে এলো ফারদিন। এরপর তার মুখের কাপড়টা সরাতেই চমকে উঠলেন সবাই। হাড্ডিসার দুর্বল শরীরের লোকটাকে দেখে চেনার উপায় নেই যে একসময় সে কতটা দীর্ঘকায় পুরুষ ছিলেন। সীমান্তের দিকে তাকাতেই ভীত হয়ে উঠল উসমানের দৃষ্টি। দুর্বল শরীরটা টেনে সরে আসতে চাইলে এক ধাক্কায় ওকে জগজিৎ বাবুর পাশে বসিয়ে দিল ফারদিন। সীমান্ত ধীর পায়ে এগিয়ে এসে হাঁটু মুড়ে জগজিৎ বাবুর সামনে বসে ব্যঙ্গাত্মক স্বরে বলল, সীমান্ত, সাব ঠিকঠাক है ना देसाई স্যার? আরে রে রে, পাসিনা কিউ ছুট রাহা है आपका? কাহি আপ डर तो नहीं गए? জগজিৎ বাবু, দেখো রয়। কোর্ট সে হামে বেকসুর কার দিয়া তো আপ কিও? সীমান্ত, ওহ রিয়েলি? বেকসুর? হা 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 হা। সীমান্তের হাসিতে আবারও চুপসে গেলেন রুমের সকলে। ফারদিন নিজেও এবার সেই হাসিতে যোগ দিল। হাসতে হাসতে হঠাৎ সীমান্ত দাঁতে দাঁত চেপে ক্ষিপ্ত স্বরে বলল, সীমান্ত, এতগুলো মাস ধরে চুপ থেকে আমি তোদের বেকসুর খালাস কেন করিয়েছি জানিস? যেন আজকের এই দিনটা তোদের উপহার দিতে পারি। জয়কৃষ্ণ বাবু, মুমতলা। ফারদিন, হ্যাঁ। সীমান্তই তোদের বিরুদ্ধে সব প্রমাণ গোপন রেখে সবাইকে ইচ্ছে করে নির্দোষ প্রমাণিত করেছে। আর ছাড়া পেতেই আজ তোদের কিডন্যাপিংটাও সেই করিয়েছে। যেন নিজের হাতে সবাইকে শাস্তি দিতে পারে। জগজিৎ দেশাই, इंस्पेक्टर, आप क्यों उसको सपोर्ट कर रहे हैं? क्या दुश्मनी है आपो को हमसे? ফারদিন, তোরা যদি খারাপের জন্য খারাপ হতে পারিস তবে আমি ভালোর জন্য খারাপ হতে পারবো না কেন? তোদের মতো পশুদের মাত্র কয়েক বছরের জেল হলে আমি মোটেও শান্তি পাব না। তোদের শাস্তি তো মৃত্যু। প্রতিটা কথায় বেশ ঘৃণার সঙ্গে বলল ফারদিন। যেন চোখের সামনে দুর্নীতি দেখতে দেখতে আজ সেই চাপা ক্ষোভ প্রকাশ পাচ্ছে। এদিকে ওর কথায় ভয় কুঁকড়ে গেল সবাই। সবার এমন আতঙ্কিত মুখ দেখে বেশ মজা পেল সীমান্ত। এরপর আফসোসের ভান করে বলল, সীমান্ত, অহনো ইন্সপেক্টর। বেচারাদের শুধু শুধু ভয় দেখাচ্ছেন আপনি। আমি কি ওদের খুন করতে পারি? উহু, নট অ্যাট অল। নো মাই ডিয়ার ফ্রেন্ড, একদম জানে মারব না আমি। হাহা, বরং আমি তো এমন জীবন দিব যে তোরা নিজেরাই নিজেদের মৃত্যু কামনা করবি। সমস্ত কথাগুলো বেশ কঠিন সুরে বলল সীমান্ত। ওর এমন ভয়ঙ্কর চেহারা আর হাড় কাঁপানো হাসির দিকে তাকিয়ে দিশেহারা হয়ে উঠলেন সকলে। ধূসর চোখ দুটো যেন জ্বলন্ত আগুনের মতো জ্বলছে। এ যেন সেই পরিচিত সীমান্ত রায়চৌধুরী নয়, বরং একজন অপ্রকৃতিস্থ মানুষ। হাসতে হাসতে হঠাৎ পকেট থেকে নিজের রিভলভার বের করে জগজিৎ বাবুর সামনে এগিয়ে আসতে আসতে শীতল কণ্ঠে হিসহিসিয়ে বলল, সীমান্ত, এই হাত দিয়ে শ্যুট করেছিলি তাই না? বড্ড সাহস এই হাতের। এটাকে তো একদম এখানে মানায় না। এটাকে আমি উপযুক্ত সম্মান দিতে চাই। দেখতে চাস? এই নে। বলতে বলতে একটানা গুলি চালিয়ে গেল সীমান্ত।
কয়েক ফোঁটা রক্ত জগজিৎ বাবুর গায়ে ছিটকে পড়তেই ভয় আতঙ্কে নিজের বাহু চেপে ধরে গগনবিদারী চিৎকার করে উঠলেন তিনি। এরপর কয়েক মুহূর্ত যেতেই হঠাৎ কোনো ব্যথা অনুভব না করতে পেরে অবাক হয়ে পাশে তাকিয়ে দেখলেন উসমান নিজের রক্তাক্ত বাহু আঁকড়ে ধরে কাতর স্বরে চেঁচিয়ে যাচ্ছে। তিনি তো ভেবেছিলেন সীমান্ত নিজের ওপর গুলি চালানোর প্রতিশোধ নিবে, কিন্তু এখন তো দেখছেন নূরের ওপর হামলার জন্য উসমানকে আগে শাস্তি দিয়েছে সে। এমন কঠিন মুহূর্তেও খানিকটা স্বস্তি পেলেন তিনি। তখনই ওনার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে সীমান্ত বলল, সীমান্ত, আর ইউ স্কেয়ার্ড মাই ফ্রেন্ড? ও নো, ডোন্ট বি প্যানিকড, আই হ্যাভ সামথিং স্পেশাল ফর ইউ। সীমান্তের এমন ভয়ঙ্কর কণ্ঠে একেবারে স্তব্ধ হয়ে গেলেন জগজিৎ দেশাই। জয়কৃষ্ণ বাবু এই দৃশ্য দেখে দুহাতে বুকের বাম পাশে চেপে ধরে হাঁসফাঁস করে যাচ্ছেন। রতনলাল পাণ্ডে ধীরে ধীরে কয়েক কদম পিছিয়ে আসতেই সতর্ক সুরে ডেকে ওনাকে চুপ করিয়ে ফেলল টার্জেন। সীমান্ত উসমানের দিকে ঘাড় কাত করে শান্ত স্বরে বলল, সীমান্ত, যেই মুহূর্তে তোর বুলেট আমার জাহানের উদ্দেশ্যে বেরিয়ে এসেছে, ঠিক সেই মুহূর্তেই তোর পরিণতি ভেবে রেখেছি আমি। বলেই ঘাড় ঘুরিয়ে ফারদিনের দিকে ইশারা করতেই সে ভেতর থেকে একটা ছোট্ট বক্স এনে সীমান্তের হাতে তুলে দিল। সীমান্ত বক্সের ভেতর থেকে একটা ফাঁকা সিরিঞ্জ বের করে তাতে মেডিসিন নিয়ে ইনজেকশনটা দক্ষ হাতে উসমানের ঘাড়ের নিচে পুশ করে দিল। এরপর একই কায়দায় জগজিৎ দেশাই, জয়কৃষ্ণ গোপী আর রতনলাল পাণ্ডেকেও ইনজেকশন পুশ করে উঠে দাঁড়ালো সে। এরপর দুকদম এগিয়ে গিয়ে পেছনে না ফিরেই ডেকে উঠল, সীমান্ত, টার্জেন। মনিবের এই নির্দেশনা বুঝতে অসুবিধা হলো না বুদ্ধিমান প্রাণীটির। বাধ্যপোষ্যের মতো লেজ নাড়াতে নাড়াতে সামনের অর্ধচেতন মানুষগুলোর দিকে এগিয়ে গেল সে। অন্যদিকে ততক্ষণে বাইরের দিকে চলতে শুরু করেছে সীমান্ত। ওর প্রতিটা ধাপের সাথে পেছনের রুম থেকে ভেসে আসছে এক চতুষ্পদ প্রাণীর হিংস্র ডাক আর কয়েকজন মানুষের গগনবিদারী চিৎকার। তাদের কণ্ঠে ফুটে উঠেছে কেবল বাঁচার আকুতি, যন্ত্রণার আর্তনাদ। ঘড়িতে সময় বিকাল 6:18। গাড়ি থেকে নেমে রায়চৌধুরী নিবাসের সামনে এসে দাঁড়াল নূর। দুচোখে তার তীব্র প্রশান্তি বিরাজ করছে। এত দিন পর অবশেষে যেন নিজের ঠিকানায় এলো সে। খুশিতে দুচোখ বন্ধ করে গভীর শ্বাস ছাড়ল নূর। তখনই ওর মাথায় হাত রাখলেন সমরেশ বাবু। নূর চোখ খুলে ওনাকে দেখেই মিষ্টি হেসে বলল, নূর, থ্যাংক ইউ বাবা। সমরেশ বাবু, বকা মেয়ে। বাবা বলে ডাকছিস আবার ধন্যবাদ কিসের? আয়ুষ, শুধু মেসোকে ধন্যবাদ দিলেই হবে। আর আমি যে এত বড় অসাধ্য সাধন করলাম তার বেলায়। নিজের ভাইটাকে এভাবে ভুলে গেলে নূর। আয়ুষের এমন অভিযোগ শুনে নূর কিছু বলার আগেই এক ছুটে বাড়ির ভেতর থেকে দৌড়ে এসে নূরকে জড়িয়ে ধরল দীপ্ত। ওর পিছু পিছু রায়চৌধুরী বাড়ির সকল সদস্যরাও বেরিয়ে এলেন। এত দিন পর সবাইকে দেখে আনন্দে অশ্রু গড়িয়ে পড়ল নূরের চোখ বেয়ে। প্রতিমা দেবী শাড়ির আঁচলে ওর চোখ দুটো মুছে ওকে বুকে টেনে নিলেন। সবার চোখেই ভিড় করেছে আবেগের অশ্রু। নূরকে নিয়ে সকলে সামনে এগিয়ে যেতেই স্বামীরার ওড়না টেনে ধরে ওকে আটকে দিল আয়ুষ। এরপর ওড়নাটা হাতের মুঠোয় পেঁচিয়ে ধরে ওকে কাছে টেনে নিয়ে কানে কানে বলল, আয়ুষ, আমার কথা আমি রেখেছি কিন্তু এবার আমাকে আমার প্রাপ্য বুঝিয়ে দে। ওর কথায় অবজ্ঞার চোখে তাকালো স্বামীরা। এরপর ওড়নাটা একটানে সরিয়ে নিয়ে বাঁকা হেসে বলল, স্বামীরা, তুমি আবার কি করলে শুনি? জেঠু যদি বাংলাদেশে না যেত তাহলে কি তোমার সাথে নূরকে আসতে দিত কেউ? এতে তোমার কোনো কৃতিত্ব নেই, বুঝলে? স্বামীরার কথায় আয়ুষের কান্না পেয়ে গেল। সে যে ইকরাম সাহেবকে হাতে পায়ে ধরে এতটা রিকোয়েস্ট করে নূরকে আনার জন্য রাজি করালো, এমনকি সমরেশ বাবুকে পটিয়ে ওনাকে এত দূরে নিয়ে গেল, তার কোনো মূল্যই দিচ্ছে না কেউ। হায় জালিম দুনিয়া! মনের দুঃখে ভেতরে ভেতরে ফুঁসে উঠল আয়ুষ। এরপর চোখ মুখ কুঁচকে ছদ্মরাগ দেখিয়ে বলল, আয়ুষ, মীরাবাইয়ের বাচ্চা, তোর কপালে একটা বজ্জাত ছেলে জুটবে যে তোকে আদরে আদরে অসহ্য করে ছাড়বে। তুই শত চেষ্টা করেও সেদিন রেহাই পাবি না। এই আয়ুষ চ্যাটার্জির ভবিষ্যৎবাণী মিলিয়ে নিস তুই। কথাটুকু শেষ করেই বাড়ির দিকে এগিয়ে গেল আয়ুষ। এমন উদ্ভট ভবিষ্যৎবাণী শুনে অবাক হয়ে তাকিয়ে থাকলেও এবারে শব্দ করে হেসে উঠল স্বামীরা। গুটি গুটি পায়ে চিলেকোঠার সামনে এসে দাঁড়িয়ে একেবারে স্তব্ধ হয়ে গেল নূর। অবাক দৃষ্টিতে তাকিয়ে ধীরে ধীরে রুমের ভেতরে প্রবেশ করল সে।
আগের সেই পরিচিত রুমের বদলে এখন সেখানে দোচালা টিনের ঘর, পায়ের তলায় পুরু কাঠের মেঝে, দেয়াল জুড়ে রংতুলির আছড়ে আঁকা ফুটন্ত জলপদ্মের প্রতিচ্ছবি, দক্ষিণের সুবিশাল জানালা, পুরনো দরজায় কাঠের লোহার শিকলি, প্রশস্ত বারান্দা, উঠোনের চারদিকে শিউলি, বকুল ফুলের চারা। আবার কৃষ্ণচূড়া গাছের ডালে ঝুলন্ত ফাঁকা দোলনাটা। সবকিছু যেন একেবারে তার কল্পনার জগতের বর্ণনা অনুযায়ী করা হয়েছে। কেউ যেন খুব যত্নে তার জন্য সাজিয়ে রেখেছে এক টুকরো সুখপ্রাসাদ। সজল নয়নে সবটুকু দেখতে দেখতে এবার দেয়ালের পাশে লাগানো কাঠের ফলকটাই চোখ আটকে গেল নূরের। যেখানে কাঠের ফলকে খোদাই করে লেখা জাহান মঞ্জিল, নেমপ্লেটের ওপর আলতো হাত বুলিয়ে এবার শব্দ করেই কেঁদে উঠল নূর। অশ্রুসিক্ত চোখ দুটো খুঁজে চলেছে সেই মানুষটিকে। কিন্তু কোথায় সে? সে তো আজ নূরের দৃষ্টি সীমানার বাইরে। চাইলেই কি তাকে পাওয়া যায়? সময়ের ব্যবধানে বুঝি অপেক্ষাদের অপেক্ষাও শেষ হয়ে যায়। ঘড়িতে সময় ভোর 4:39 আধরাতের প্রগাঢ় নিস্তব্ধতা ভেঙে গেল গাড়ির যান্ত্রিক শব্দে। এরপর রায়চৌধুরী নিবাসের বিশাল গেটের সামনে এসে ধীরে ধীরে শব্দটা থেমে গেল। অতঃপর গাড়ি থেকে নেমে এলো একজন দীর্ঘকায় পুরুষ অবয়ব। তাকে নামিয়ে দিয়েই আবারও নিজ গন্তব্যে ফিরে গেল গাড়িটা। গেটের সামনে ঝিমুতে থাকা একজন প্রহরী সজাগ হয়ে অপরজনকেও জাগিয়ে তুলল। এরপর দুজনে তাকে সম্মান প্রদর্শন করলে হাতের ইশারায় তাদের সম্মতি জানিয়ে দ্রুত পায়ে এগিয়ে এসে ঘুমন্ত বাড়িটির দিকে তাকালো সীমান্ত। সুবিশাল এই বাড়িটাকে ঠিক যেন রূপকথার রাজ্যের দৈত্য পুরীর সোনার খাঁচা মনে হলো তার কাছে। চারিদিকে বিষাক্ত মায়াজাল। কারণ তার প্রাণভমরা যে বহুদূর। বাড়ির দিক থেকে মুখ ফিরিয়ে ধীরে ধীরে ক্লান্ত শরীরটা টেনে চিলেকোঠার দিকে এগিয়ে গেল সীমান্ত। বারান্দার রঙিন আলোর পথ ধরে ধীরে ধীরে রুমের সামনে এসে দেয়ালে লাগানো কাঠের ফলকটাই হাত বুলিয়ে চোখ বন্ধ করে ভঙ্গুর স্বরে শোকতক্তি করে সে বলল, সীমান্ত, আমার শূন্য মন্দির আপনারই অপেক্ষায় হে পাষাণ দেবী। কেবল একটিবার করুণা করুন। বুকের ভেতর থেকে এক যন্ত্রণাম দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সীমান্তের। দক্ষ হাতে দরজাটা খুলে ধীর পায়ে ভেতরে প্রবেশ করল সে। রুমের ভেতর জমাট বাঁধা আধারটুকু দূর করার বিন্দুমাত্র ইচ্ছে হলো না তার। কিন্তু রুমের ভেতর ঢুকতেই সেই পরিচিত সুবাস নাকে এসে লাগতেই বুকটা ধুকপুক করে উঠল। তবুও অনুভূতিটাকে অবচেতন মনের ভাবনা ভেবে বিশেষ মনোযোগ না দিয়ে অলস ভঙ্গিতে পরনের শার্টটা খুলে মেঝেতে ছুঁড়ে ফেলে দুগদম এগিয়ে ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিল সে। কিন্তু এতেই যেন বাধল বিপত্তি। নিজের শক্তপোক্ত পুরুষালী দেহের সাথে আরেকটা কোমল নারী শরীরের স্পর্শ আর নাকের কাছে সেই রেশমি চুলের মিষ্টি সুবাসে মোহাচ্ছন্ন হয়ে উঠল সীমান্তের প্রেমিক হৃদয়। ক্ষণিকের জন্য কল্পনার জগতে বিলীন হয়ে নিজের অজান্তেই মুখটা সেই নারীর চুলের মাঝে ডুবিয়ে দিল সে। বেখেয়ালে হাতের বাঁধন দৃঢ় হয়ে নিজের সাথে আঁকড়ে ধরল তাকে। মোহাচ্ছন্ন অবস্থায় মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো, সীমান্ত, জাহান আমার জাহান। ঘুমন্ত নারীটিও যেন তার পরিচিত ঘ্রাণ আর আদরমাখা স্পর্শে ক্রমশ ফুরবল হয়ে আরো নিবিড় হয়ে বুকের কাছে সরে এলো। দুটো উত্তপ্ত নিঃশ্বাস ক্রমশ ছড়িয়ে পড়ছে পুরো রুমে। সীমান্তের ডান হাত চুলের ভাঁজে রেখে বাম হাতটা ধীরে ধীরে নেমে এলো নূরের কোমরে। তৃষ্ণার্ত ঠোঁটজোড়া গলার নরম ত্বকে ছোট ছোট চুম্বন এঁকে দিতে দিতে নিচের দিকে নামতে শুরু করেছে। হঠাৎ একটা উত্তেজিত নিঃশ্বাসের সাথে নূর বলে উঠল, নূর, ব্যাস। এতেই যেন কল্পনার রাজ্য থেকে ছিটকে বেরিয়ে এলো সীমান্ত। এটা যে তার রোজকার সেই কল্পনার জগতের স্বপ্নকন্যা নয় বরং বাস্তবের প্রেয়সী সেটা বুঝতে পেরেই ভেতরে ভেতরে কেঁপে উঠল সীমান্ত। হৃৎপিণ্ডের গতিবেগ বেড়ে যাচ্ছে তার। শরীরের শিরা উপশিরায় অদ্ভুত শিহরণ বয়ে চলেছে। দ্বিধান্বিত হয়ে চোখ দুটো কয়েকবার বন্ধ করে পুনরায় ঘুমন্ত মেয়েটির দিকে তাকালো সে। দক্ষিণের সুবিশাল জানালা বেয়ে ধীরে ধীরে চাঁদের আলো এসে পড়েছে সীমান্তের নিজস্ব চাঁদের গায়ে সেই ছোট্ট মায়াবী মুখটা দীর্ঘ রক্তক্ষরণ অপেক্ষার পর এতটা কাছ থেকে দেখে সীমান্তের শ্বাস প্রশ্বাস যেন থমকে গেল। নূরের নগ্ন কাঁধ, বক্ষ বিভাজনের উন্মুক্ত অংশের দিকে তাকিয়ে তৃষ্ণায় গলা শুকিয়ে এলো সীমান্তের। একদৃষ্টিতে নূরের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ধীরে ধীরে গভীর শ্বাস ছাড়ল সে। ওর সেই উত্তপ্ত নিঃশ্বাস নিজের ওপর পড়তেই খানিকটা নড়েচড়ে উঠল নূর।
প্রিয় নারীর মলিন মুখটার আকাঙ্ক্ষিত আবদারটুকু বুঝেও স্বভাবসুলভ নিঃশব্দে হেসে ধীরে ধীরে নূরের কোমরে চেপে বসা হাতটা সরিয়ে নিল সে। এরপর কানের কাছে মুখ নামিয়ে মোলায়েম স্বরে ডাকল, সীমান্ত, জাহান। জাহানেই জাহান। সীমান্তের এই সম্মোহনী ডাক উপেক্ষা করার শক্তি বোধহয় বিধাতা তার প্রেয়সীকে দেননি। তাই তো ঘুম ভেঙ্গে গেল নূরের। ঘুম জড়ানো ক্লান্ত চোখ দুটো মেলে নিজের এত কাছে কোনো পুরুষ অবয়ব দেখেই ভয়ে ছটফট করে উঠল নূর। অতীতের সেই কুৎসিত ঘটনাটা মনে করে মুহূর্তেই ভীষণ বেসামাল হয়ে পড়ল সে। ওর এমন আতঙ্কিত অবস্থা দেখে হাত বাড়িয়ে টেবিল ল্যাম্পটা জ্বেলে দিল সীমান্ত। নূর তবুও চোখ বন্ধ করে দুহাতে সীমান্তকে ছোট ছোট আঘাত করতে ব্যস্ত। উপায়ান্তর না পেয়ে এবার নূরের হাত দুটো নিজের দুই হাতের মুঠিতে আবদ্ধ করে ফেলল সীমান্ত। এরপর চোখে চোখ রেখে স্পষ্ট কণ্ঠে বলল, সীমান্ত, জাহান। ভালো করে দেখুন জাহান, এটা আমি আপনার নূর চৌধুরী সাহেব। অতি ক্ষীণ স্বরে মাত্র দুটো শব্দ বলেই শান্ত হয়ে গেল নূর। কেবল অশ্রুপূর্ণ টলটলে দৃষ্টিতে তাকিয়ে রইল সীমান্তের মুখের দিকে। ধূসর চোখের দৃষ্টিতে আজও সেই প্রখরতা, সেই ঔদ্ধত্য পূর্ণ উন্নত নাসিকা সব আগের মতোই আছে। পরিবর্তন বলতে শুভ্র মুখের ছোট ছোট দাড়িগুলো আগের থেকে খানিকটা বড় হয়েছে এই যা। তবে তাতেই সীমান্তের উজ্জ্বল দীপ্তি যেন বেড়ে গেছে কয়েকগুণ। এই সুন্দর মুখটায় কেন এতটুকু বিষাদের ছায়া নেই? কেন নেই কোনো উদাসীন প্রেমিকের হাহাকার? তবে কি তার চৌধুরী সাহেবের একটুও মনে পড়েনি তাকে? কথাটা ভাবতেই নূরের ছোট্ট হৃদয়টা দুমড়ে মুচড়ে উঠল। ঠোঁট কামড়ে কান্না আটকাতে চেয়েও বাধাহীন ঝর্ণার মতো বেরিয়ে এলো অবাধ্য অশ্রু। কিন্তু ওকে বাধা দিল না সীমান্ত। দু একটা সান্ত্বনা বাণীও ছুড়ে দিল না নূরের উদ্দেশ্যে, বরং সে তার প্রাণপ্রেয়সীর বিষণ্ণ মলিন চেহারার দিকে একদৃষ্টিতে তাকিয়েই রইল। মায়াবী চোখ দুটোর নিচে কালো দাগ সাক্ষী দিচ্ছে তার নির্ঘুম রাতের পেলব দুধে আলতা রঙের ওপর দু একটা নতুন পুরনো ব্রণের দাগ। শুষ্ক প্রাণহীন তার অধরযুগল, কাঁধের রুগ্ন হাড়গুলো অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে। নিজের ওপর অযত্নে যেন এতটুকু কার্পণ্য করেনি তার জাহান। কিন্তু অদ্ভুতভাবে এই মলিন চেহারাটাই যেন ভীষণ সুন্দর লাগছে সীমান্তের কাছে। নূরের মায়াবী চোখের এই অশ্রুকণা তাকে অপার প্রশান্তি এনে দিচ্ছে। আশেকের অশ্রুতে বরাবরই মাসুকের 16 আনা অধিকার। কিন্তু যদি মাসুকের নয়নে আশেকের বিরহে এক বিন্দু অশ্রু ও ঝরে, তবে বুঝতে হবে সেই আশেকের আশিকই সার্থক। সীমান্তের ঠোঁটের কোণের সূক্ষ্ম হাসিটা দেখে কান্নার বেগ আরও বেড়ে গেল নূরের। এবার আর চুপ থাকতে পারল না সে, বরং কান্নাভেজা কণ্ঠে কোনোরকমে বলল, নূর, আমার কথা কি একটুও মনে পড়েনি আপনার? এমন অবুঝ প্রশ্নে ঠোঁটের হাসিটা আরেকটু চওড়া হলো সীমান্তের। সে বেশ স্বাভাবিকভাবেই বলল, সীমান্ত, একটুও না। এমন স্পষ্ট উত্তর হয়তো আশা করেনি নূর। মুহূর্তেই অভিমানে রাঙা হয়ে উঠল তার ছোট্ট মুখটা। গাল ফুলিয়ে মাথাটা বামদিকে ফিরিয়ে সে তীব্র অনুযোগের সুরে বলল, নূর, তাই তো। আমাকে কেন মনে পড়বে? আপনি তো এখন আর আমাকে ভালোবাসেন না। প্রিয় অভিমানিনীর এমন অভিযোগে বড্ড মজা পেল সীমান্ত। হুট করেই মাথায় দুষ্টু বুদ্ধি ভর করল তার। দুজনের মাঝের কয়েক ইঞ্চির দূরত্বটুকু ঘুচিয়ে সে নূরের ওপর ঝুঁকে পড়ে সম্মোহিত কণ্ঠে ওর কানে কানে বলল, সীমান্ত, আমি কি একবারও বলেছি যে আমি আপনাকে ভালোবাসি? বলতে বলতে নূরের কানের কাছে আলতো ঠোঁটে ছুঁয়ে দিল সীমান্ত। এটুকু স্পর্শেই থরথর করে কেঁপে উঠল নূর। সীমান্তের এমন চতুর উত্তরটা বুঝতে পেরেই সব অভিমান লজ্জায় পরিণত হয়েছে তার। এবার ঘুরে সীমান্তের দিকে তাকালো সে। তখনই ওই ধূসর চোখ দুটোর গভীর দৃষ্টির অতলে ডুবে যেতে শুরু করল নূর। আসন্ন পরিণতির অপেক্ষায় চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে গেল নূরের। দুহাতে বিছানার চাদর খামচে ধরল সে। সীমান্তের গাঢ় দৃষ্টি তার সারা মুখে বিচরণ করতে করতে এবার ওর শুষ্ক রক্তিম কৃষ্ণচূড়ার পাপড়ির মতো কোমল ঠোঁটের উপর এসে স্থির হল। অতঃপর নূরের লালচে ঠোঁটের অমৃত সুধাপানের নেশায় ধীরে ধীরে ঝুঁকে আসতে শুরু করল সীমান্ত। ধূসর চোখ দুটোর গভীর দৃষ্টির অতলে ডুবে যেতে শুরু করল নূর। আসন্ন পরিণতির অপেক্ষায় চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে গেল নূরের। দুহাতে বিছানার চাদর খামচে ধরল সে। সীমান্তের গাঢ় দৃষ্টি তার সারা মুখে বিচরণ করতে করতে এবার ওর শুষ্ক রক্তিম কৃষ্ণচূড়ার পাপড়ির মতো কোমল ঠোঁটের উপর এসে স্থির হল।
অতঃপর নূরের লালচে ঠোঁটের অমৃত সুধা পানের নেশায় ধীরে ধীরে ঝুঁকে আসতে শুরু করলো সীমান্ত দুজনের মাঝে যখন একেবারে অন্তিম মুহূর্ত উপস্থিত ঠিক এমন সময় হঠাৎ চোখ মেলে তাকালো নূর। একে অপরের সাথে চোখাচোখি হতেই যেন ঘোর থেকে বেরিয়ে এলো। এত কাছে থেকেও যেন তারা বহুদূরে একে অপরের দৃষ্টির আয়নাতে সেই সত্যিটাই স্পষ্ট হয়ে উঠেছে। দুজনের কেউই তাদের মধ্যকার অদৃশ্য দেয়ালটা ভেদ করতে পারল না। সীমান্ত ধীরে ধীরে নূরের পাশেই বালিশে মাথাটা এলিয়ে দিয়ে ব্যথাতুর হাসি হেসে মৃদু স্বরে বলল, সীমান্ত, ডিড ইউ ফিল দ্য পেইন? সীমান্তের এমন করুণ সুরের কথাটা ছুঁয়ে গেল নূরের কোমল হৃদয়। বিচ্ছেদের নীলবিষাদ ব্যথা তাকেও তো প্রণয় দহনে দগ্ধ করেছে। কিন্তু জ্বলন্ত প্রদীপ শিখার মতো নিজেকে পুড়িয়ে যে সকল ভালোবাসা বিলিয়ে কেবল তাকে আলোকিত করে গেছে সেই পুরুষটির যন্ত্রণার পাল্লা তো তার চেয়েও ভারী। এই কঠিন সত্যটা উপলব্ধি করে অষ্টাদশীর অন্তর ছিন্ন ভিন্ন হয়ে রক্তপাত শুরু হলো। কিন্তু হায়, হৃদয়ের রক্তস্রোত কভু যায় না দেখা। নূর তৎক্ষণাৎ বিদ্যুৎস্পৃষ্টের মতো চমকে উঠে সীমান্তকে দুহাতে ঠেলে নিজের ওপর থেকে সরিয়ে উল্টো ঘুরে তীব্র অনুশোচনায় দুহাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল। নূরের ফুরবল ধাক্কায় খানিকটা সরে এসে এবার নীরবে নূরের দিকেই তাকিয়ে রইল। নূরের এই কান্নার জন্য এখন নিজেকে দায়ী মনে হচ্ছে তার। নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস ফেলে সে বিছানা থেকে নেমে মেঝেতে পড়ে থাকা টি শার্টটা পরে দরজার সামনে দাঁড়িয়ে পেছনে না ফিরেই ব্যথিত স্বরে বলল, সীমান্ত, স্বর্গদুয়ার থেকে ফিরে আসার যন্ত্রণা কেমন আমি জানি না। তবে আজ বুঝলাম আপনি কেন আমার জাহান আর আমি সীমান্ত। নূর অশ্রুসিক্ত চোখে সীমান্তের দিকে ফিরে তাকালো কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারল না। ওর এমন কান্নাভেজা মায়াবী মুখের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে একটা করুণ হাসি হেসে নীরবে বাইরে বেরিয়ে গেল সীমান্ত। সকালের উষ্ণ রোদটুকু সবে কৃষ্ণচূড়া গাছের ডালে এসে পড়েছে। সবুজ পাতার ফাঁকে ফাঁকে সোনালি কিরণ ছড়িয়ে দিচ্ছে পূবের রবি। পাখিদের কিচিরমিচির শব্দ আর পবনের মৃদু কম্পন সেই স্নিগ্ধ বাতাসে খানিক এলোমেলো হয়ে গেল সীমান্তের কপালের ঘামে ভিজে লেপ্টে থাকা কয়েকটা চুল। কানের পিছে কয়েক বিন্দু নোনা সেজ্জল টপ টপ করে গড়িয়ে পড়ল তার। তবুও দুপায়ের গতি এতটুকু কমালো না সে। অনবরত ছুটতে শুরু করল। কিন্তু ওর সেই অদম্য ছুটে চলায় বাদ সাধল পকেটের কম্পিত ফোনটা। মুহূর্তেই পা দুটো শিথিল করে ধীরে ধীরে বাগানের কোণে জলাশয়ের সামনে সিঁড়িতে বসে এবার ফোনটা রিসিভ করল সে। নূর মহলের সুবিশাল ছাদের উপর ধীর পায়ে পায়চারি করতে করতে সীমান্তের উদ্দেশ্যে ফোনটা করেছিলেন ইকরাম সাহেব। কলটা রিসিভ হতে দেখে গম্ভীর গলায় কিছু বলতেই যাচ্ছিলেন তিনি। কিন্তু ওপাশ থেকে সীমান্তের এমন উত্তেজিত শ্বাস প্রশ্বাসের আওয়াজেই বলে উঠলেন, ইকরাম সাহেব, কি হয়েছে বাবা? এত হাঁপাচ্ছ কেন? ওনার কণ্ঠে পিতৃসুল স্নেহের আভাস পেতেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল সীমান্তের। হুট করেই মাথায় দুষ্টু বুদ্ধি ভর করল তার। তবুও নমনীয়তা বজায় রেখে সে বলল, সীমান্ত, চিন্তা করবেন না শ্বশুর আব্বা। এখন আমার রুমেই সুস্থতার মেডিসিন আছে। ওর এমন ঠোটকাটা উত্তরে ভড়কে গেলেন ইকরাম সাহেব। কিছুটা অপ্রস্তুত ভঙ্গিতে কেসে উঠে এবার রাগত স্বরে বললেন, ইকরাম সাহেব, ককি সব আজে বাজে কথা বলছো? হ্যাঁ, দেখ, তুমি কিন্তু আমার মেয়ের থেকে দূরে থাকবে। আমার থেকে বেশি দূরে বোধহয় জাহানের আর কেউ নেই। মনে মনে কথাটুকু ভেবে এবার স্বাভাবিকভাবেই সে বলল, সীমান্ত, আপনি আমাকে ভরসা করতে পারেন। আপনার পরে যদি কারো কাছে উনি নিরাপদে থাকে তবে সেটা আমি। আর এটা আপনি নিজেও জানেন। ইকরাম সাহেব এ পর্যায়ে কিছুটা দমে গেলেন। কথাটা যে এতটুকু মিথ্যে নয় তা তিনি নিজেও জানেন। তাই তো গতকাল সমরেশ বাবুর অনুরোধ ফিরিয়ে দিতে পারেননি তিনি। তাছাড়া আয়ুষ ছেলেটাকেও যথেষ্ট ভরসা করা যায়। নূরকে একেবারে বোনের মতোই দেখে। মামরা ছেলেটার বিয়েতে অন্তত বোনের উপস্থিতি থাকলেও ভালো লাগবে। আর ভদ্রলোকের কি আময়িক ব্যবহার। নূরকে মেয়ের মতো স্নেহ করেন। বাকিদের না জানলেও বাড়ির সকলের প্রতি শ্রদ্ধাবোধ জেগে উঠল ইকরাম সাহেবের মনে। সেই সাথে পুরনো আফসোসটুকু আবারও ফিরে এলো ওনার। ছেলেটা যদি ওনাদের মতোই হতো। মনের ভাবনাটা চেপে গিয়ে তিনি দৃঢ় স্বরে বললেন, ইকরাম সাহেব, তোমার বাবার অনুরোধে আমি নূরকেও বাড়িতে পাঠিয়েছি। কিন্তু বিয়ে শেষ হতেই আমি আমার মেয়েকে ফেরত চাই। সীমান্ত ওনার কঠোর স্বরের আড়ালে দুশ্চিন্তাটুকু আঁচ করতে পেরে নম্র স্বরে বলল,
সীমান্ত, আমি সীমান্ত রায়চৌধুরী আপনাকে প্রমিস করছি আঙ্কেল বেঁচে থাকলে অবশ্যই আপনার আমানত পরিপূর্ণ সম্মানের সাথে ফিরিয়ে দিব। সীমান্ত ফোনটা রেখে জলাশয়ের ফুটন্ত পদ্ম ফুলগুলোর দিকে তাকিয়ে অতঃপর জাহান মঞ্জিলের দিকে তাকালো। এরপর একটা দীর্ঘশ্বাস ফেলে ধীর পায়ে বাড়ির দিকে এগিয়ে গেল। দরজার সামনে আসতেই সমরেশ বাবুর মুখোমুখি হলো সে। এত সকালে ছেলেকে বাড়িতে দেখে তিনি বেশ চমকিত স্বরে উঠে বললেন, সমরেশ বাবু, এ কি? তুমি কখন এলে? উফ, কি মুশকিল মাঝরাতে না এসে একটা ফোন করে আসবে তো। সীমান্ত, সরি বাবা। মাত্র দুটো শব্দ বলেই ওনাকে পাশ কাটিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল সীমান্ত। কিন্তু ওনার একগুঁয়ে ছেলে কিনা এত সহজেই সরি বলল, তাও এমন তুচ্ছ কারণে। এত ভীষণ অবিশ্বাস্য ব্যাপার, তার উপর একমাত্র আদরের ছেলের এমন থমথমে গলার স্বর আর ধূসর চোখ দুটোর লালচে ফোলা অবস্থা দেখে বুকটা মোচড় দিয়ে উঠল সমরেশ বাবুর। তবে কি ওনার এত পরিশ্রম বিফলে গেল? ছেলেটা কি ভালো নেই? মনে মনে এসবই ভাবছিলেন তিনি। তখনই সমরেশ বাবুকে অবাক করে দিয়ে আবার সিঁড়ির কাছে থেকে ফিরে এসে ওনাকে দুহাতে ঝাপটে ধরল সীমান্ত। অতঃপর আবেগ মিশ্রিত স্বরে বলল, সীমান্ত, থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ সো মাচ। প্রথমে কিছুটা অবাক হলেও ধীরে ধীরে হাসি ফুটে উঠল সমরেশ বাবুর মুখে। সীমান্তের এটুকু বাক্য শুনে সন্তুষ্টিতে ওনার মনটা ভরে উঠছে। কি আশ্চর্য! ওনার চোখে জল এসে যাচ্ছে কেন? ঘড়িতে সময় সকাল 10:45। রায়চৌধুরী নিবাসের ড্রয়িং রুমে একত্রিত হয়ে বসেছেন বাড়ির সকল মহিলারা। টি-টেবিলের ওপর থরে থরে সাজানো এক একটা খোলা গয়নার বাক্স। প্রায় সবার হাতেই দু একটা গয়না রয়েছে। কেবল এক কোণে মাথায় ঘোমটা টেনে জড়সড় হয়ে বসে আছে নূর। দৃষ্টি তার কোলের উপর ঘুমন্ত ক্যান্ডির দিকে থাকলেও দুচোখে রাজ্যের উদাসীনতা হঠাৎ সারার মৃদু ধাক্কায় ভাবনা থেকে বেরিয়ে এলো সে। সারা কয়েকবার ডেকেও সাড়া না পেয়ে এবার বিরক্ত ভঙ্গিতে নূরের ঘোমটা খুলে দিয়ে মেকি রাগ দেখিয়ে বলল, সারা, এখানে কে আছে যে এত বড় ঘোমটা টেনেছিস? আর তখন থেকে কি ধ্যান করছিস শুনি? এটুকু একটা মেয়ে, এত কিসের ভাবনা তোর? নূর, ককি না তুমি বলো না আপাই। কি বলছিলে? সারা ভ্রু কুঁচকে তাকিয়ে অতঃপর মৃদু হেসে হাতের নেকলেসটা নূরের গলায় পরিয়ে দিল। ওকে গয়না পরাতে দেখে ননিবালা দেবী রুষ্ট কণ্ঠে বললেন, ননিবালা দেবী, হ্যাঁ রে দেউনের কি দরকার? ওনার কথাটা যেন পছন্দ হলো না কারো। নূরের মলিন মুখের দিকে তাকিয়ে প্রতিমা দেবী বললেন, প্রতিমা দেবী, কেন মা? এত দিন পর আমার মেয়ে এসেছে আর আমি ওকে কিছুই দিব না? বলতে বলতে একটা একটা করে গয়না নূরকে পরিয়ে দিতে শুরু করলেন তিনি। নূর বাধা দিতে চাইলেও সেসবের তোয়াক্কা করলেন না। ঠিক এমন সময় একটা ফাইল দেখতে দেখতে নিজের রুম থেকে বেরিয়ে এসে সীমান্ত ওপর থেকে বলল, সীমান্ত, মীরা আমাকে এক কাপ কফি। বাকিটা বলার আগেই আলগোছে নিচের দিকে তাকিয়ে চোখ আটকে গেল সীমান্তের। হালকা গয়নার সাথে এলোকেশী অষ্টাদশীর মায় আচ্ছন্ন হয়ে বুকের ভেতর টিপটিপ করে কম্পন শুরু করল তার। এদিকে টেবিলের ওপর রাখা আয়নায় ধূসর চোখের সেই মুগ্ধ দৃষ্টি নীরবে দেখে চলেছে নূর। তবে দুজনের অপলক দৃষ্টির মাঝে চলতে থাকা নীরব অভিমান বেশিক্ষণ স্থায়ী হল না। প্রতিমা দেবী ছেলের ব্যথিত দৃষ্টি বুঝে খানিকটা স্বার্থপরের মতো বললেন, প্রতিমা দেবী, আমার ছেলেটাকে ছেড়ে আর যাবি না তো? ওনার কথায় চমকে তাকালো নূর। বাড়ির সকলেই অবাক হয়ে প্রতিমা দেবীর দিকে তাকিয়ে রইলেন। নূর কম্পিত স্বরে কিছু বলার আগেই ওপর থেকে সীমান্ত মৃদু চিৎকার করে বলল, সীমান্ত, মা! ওর এই ডাক শুনে ঘুরে তাকাতেই দুদিকে মাথা নাড়িয়ে না বোধক ইঙ্গিত দিল সীমান্ত। কিন্তু স্পষ্ট নিষেধাজ্ঞা বুঝেও মানলেন না তিনি। সন্তানের ব্যথায় ন্যায় অন্যায় ভুলে সকল কিছুর ঊর্ধ্বে কেবল সন্তানের সুখ চায় মায়ের মন। প্রতিমা দেবীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। তিনি এবার নূরের দুহাত চেপে ধরে আবদারের সুরে বললেন, প্রতিমা দেবী, জানি অন্যায় আবদার করছি, কিন্তু বিশ্বাস কর, তুই এবার চলে গেলে আমার সমু বাঁচবে না। একদম মরে যাবে আমার ছেলেটা। এই ভয়াবহ আবদারের প্রতি উত্তরে কিছুই বলতে পারল না নূর। কেবল প্রতিমা দেবীর বুকে মুখ গুজে শব্দ করে কেঁদে উঠল। কিন্তু ওর সেই কান্না বিষাক্ত তীরের মতো বিধ্বস্ত করে দিল সীমান্তের কঠিন হৃদয়। ততক্ষণাৎ পেছনে ফিরে দুহাতে রেলিং আঁকড়ে ধরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে শব্দ করে রুমের দরজা বন্ধ করে দিল সীমান্ত।
সম্পর্কের এমন অদ্ভুত সমীকরণ দেখে চোখে জল এসে গেল সবার। এমনকি ননিবালা দেবীর চোখ দুটোও ঘোলাটে হয়ে এলো। আদরের নাতির মুখ চেয়েই তো তিনি নূরকে মেনে নিতে চেয়েছিলেন। কিন্তু সে কি করল? সীমান্তকে কষ্ট দিয়ে চলে গেল, তাই তো নূরের ওপর নারাজ তিনি। ওনার বদ্ধমূল ধারণা সীমান্তকে কষ্ট দেওয়ার অপরাধে নূর ভীষণভাবে অপরাধী, কিন্তু আসলেই কি সে অপরাধী? ভাগ্যের খেলায় কে নির্দোষ আর কেই বা দোষী? সবই কেবল বিধাতার নির্ধারিত নিয়তি। রংধনুর বর্ণিল সাজে সেজেছে সায়ান্নের মেঘলা আকাশ। ক্লান্ত শঙ্খ চিলেরা শুভ্র ডানায় ভর করে উড়ে চলেছে আপন নীড়ে। পশ্চিম আকাশে জ্বলন্ত মোমের ন্যায় ডুবতে শুরু করেছে উত্তপ্ত সূর্যটা। ধরণী তার শরীরে ধীরে ধীরে জোড়াতে শুরু করেছে কালো আধার সারি। রোড লাইটের বাতিগুলো একটা দুটো করে সারি বেয়ে জ্বলে উঠেছে। সেই সাথে পাল্লা দিয়ে সেজে উঠেছে রায়চৌধুরী নিবাসের স্বর্ণালী সন্ধ্যা। দামি দামি গাড়ি আর অতিথিদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরো বাড়ি। ব্যস্ত পায়ে এদিক ওদিক ছুটোছুটি করে চলেছেন বাড়ির প্রায় প্রতিটি সদস্য। সুবিশাল ড্রয়িং রুম জুড়ে চলছে আয়ুষ স্বামীরার রিং সেরেমনির তরজোর। অফ হোয়াইট শার্ট আর নেভি ব্লু ফর্মাল স্যুট পরিহিত শ্যামপুরুষটিকে আজ একটু বেশিই সুদর্শন লাগছে। সেই সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে তার মুখের উজ্জ্বল প্রাণবন্ত হাসি। কিন্তু এই হাসির মাঝেও চঞ্চল দৃষ্টিতে বারবার সিঁড়ির দিকে চোখ বুলিয়ে চলেছে সে। যেন ভেতরে ভেতরে উত্তেজনায় ছটফট করে যাচ্ছে আয়ুষ। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে অবশেষে তার অপেক্ষার অবসান ঘটিয়ে ডার্ক ব্লু লাহেঙ্গা পরে মৌমাছি রানীর মতো সিঁড়ি বেয়ে নেমে এলো স্বামীরা। ওকে দেখেই নিঃশ্বাস থমকে গেল আয়ুষের। দুজনের চোখাচোখি হতেই লজ্জায় মুখ নামিয়ে নিল স্বামীরা। সাজসজ্জা বলতে খুব বেশি কিছু নয়, তবুও বেশ মানানসই লাগছে তাকে। আয়ুষের পাশে দাঁড়িয়ে ক্ষণে ক্ষণে পুলকিত হচ্ছে সে। সকলের উপস্থিতিতে এবার দুজনের আংটি ববলের পালা। ঠিক এমন সময় হঠাৎ কেউ বলে উঠলেন, আগন্তুক পাপাকে ছেড়েই শাদি করে নিচ্ছ বেটা। এমন ভারী পুরুষালী কণ্ঠে অবাক হয়ে সকলে পেছনে ফিরে তাকাতেই সদর দরজা দিয়ে প্রবেশ করলেন এক মধ্যবয়সী পুরুষ। এরপর ধীরে ধীরে এগিয়ে এসে আয়ুষের মুখোমুখি দাঁড়ালেন তিনি। এদিকে এত দিন পর পিতাকে সচক্ষে দেখেও খুশি হতে পারল না আয়ুষ। বরং কিছুক্ষণ আগের তার সেই প্রাণবন্ত হাসিটাও এখন গায়েব হয়ে গেছে। রাঘব বাবু ছেলের অন্ধকারাচ্ছন্ন মুখটা আন্দাজ করেই অপ্রসন্ন কণ্ঠে বললেন, রাঘব বাবু, জানি হামাকে দেখে খুশি হওনি, লেকিন একমাত্র ছেলের শাদিতে তো হামাকে আসতেই হবে মাইসান। কথাগুলো বলে এবার স্বামীরার দিকে তাকালেন রাঘব বাবু। কিন্তু ঠিক তাকানো বললে ভুল হবে। রীতিমতো পরখ করে চলেছেন তিনি। ওনার এই দৃষ্টিতে অজান্তেই কিছুটা সংকোচ বোধ করল স্বামীরা। আয়ুষের বাহু আঁকড়ে আরেকটু সরে এলো সে। রাঘব বাবু তার পিয়েকে ইশারা করতেই তিনি একটা গয়নার বাক্স ওনার হাতে দিলে তিনি বক্সটা খুলতেই একটা হীরের নেকলেস সেট দৃশ্যমান হলো। সেটা স্বামীরার সামনে এগিয়ে দিয়ে বাঁকা হেসে বললেন, রাঘব বাবু, এলো বাহু শ্বশুরজিকে প্রণাম করবে না? স্বামীরা অপ্রস্তুত ভঙ্গিতে বাক্সটা হাতে নিয়ে ঝুঁকতে গেলেই আয়ুষ দাঁতে দাঁত চেপে বলল, আয়ুষ, খবরদার মীরা, তুই ওই জঘন্য লোকটাকে একদম ছুবি না। ততক্ষণাৎ থেমে গেল স্বামীরা। এদিকে আয়ুষের এমন কথায় খানিকটা শাসনের ভঙ্গিতে সমরেশ বাবু বললেন, সমরেশ বাবু, কি হচ্ছে কি আয়ুষ? উনি তোর বাবা। রাঘব বাবু, হ্যাঁ, এতদিন দেখেছি মায়ের থেকে মাসির দরদ বেশি, লেকিন আজ দেখছি বাপের থেকে মেশোর দরদ বেশি। ওয়াহ, আমার ছেলেকে কেড়ে নেয়ার জন্য শেষমেশ ঘরের মেয়েকে এগিয়ে দিলে সমরেশ। ইতনা লালাচ! সমরেশ বাবু হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। এদিকে আয়ুষ ততক্ষণে ক্ষিপ্র গতিতে রাঘব বাবুর দিকে এগিয়ে যেতেই ওর কাঁধ চেপে ধরে ওকে থামিয়ে দিল সীমান্ত। অতঃপর কান থেকে ফোনটা নামিয়ে শান্ত দৃষ্টিতে আয়ুষের দিকে তাকালো। আয়ুষ ওকে দেখে চেঁচিয়ে বলল, আয়ুষ, তুই দেখলি স্যামি? দেখলি তুই? আজ আমি এই হারামি লোকটাকে উচিত শিক্ষা দিয়েই ছাড়ব। তুই ছাড় আমাকে। সীমান্ত, রিল্যাক্স। সীমান্তের এমন দৃঢ়স্বর আর শীতল চাহনিতেই আয়ুষ যেন নিজেকে নিয়ন্ত্রণ করে চুপ হয়ে গেল। সীমান্ত এবার রাঘব বাবুর মুখোমুখি দাঁড়িয়ে ঘাড়ে হাত রেখে শীতল স্বরে বলল, সীমান্ত, মি রাঘব বর্মন, আপনি যখন বিনা নিমন্ত্রণে এসেই পড়েছেন তখন অবশ্যই খেয়ে যাবেন, কিন্তু আসলে কি বলুন তো, বিয়ে বাড়িতে এটোকাটা খেতে কুকুর বিড়াল আসবে, এটাই স্বাভাবিক।
সীমান্তের এমন মোক্ষম জবাবে ক্ষিপ্ত হয়ে উঠলেন রাঘব বাবুর পিয়ে। সীমান্তের দিকে এগিয়ে আসতেই তাকে সপাটে একটা চড় বসিয়ে দিল সীমান্ত। বেচারা বসের সামনে বাহাদুরি দেখাতে গিয়ে এমন জোরালো থাপ্পড় খেয়ে একেবারে চুপ সে গেল। সীমান্ত নিজের হাতটা দেখতে দেখতে একই সুরে বলল, সীমান্ত, ঠিক 5 মিনিট সময় আছে আপনার হাতে, এর মধ্যে রায়চৌধুরী বাড়ির ত্রিসীমানায় আমি আপনার ছায়াও দেখতে চাই না। ইটস লাউড এন্ড ক্লিয়ার। সীমান্তের এমন তেজস্বী চাহনিতে ক্রুদ্ধ হয়ে তাকিয়ে এবার আয়ুষের দিকে তাকালেন, কিন্তু ছেলের বিরক্তি ভরা মুখটা দেখে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লেন রাঘব বাবু। এরপর গটগট পায়ে শব্দ করে বাইরে বেরিয়ে গেলেন তিনি। উনি চলে গেলেও উপস্থিত পূর্বের আমেজটা খানিকটা ম্লান হয়ে গেছে। সীমান্ত আয়ুষের থমথমে মুখটা দেখে এবার মাইক্রোফোনটা হাতে নিয়ে অ্যানাউন্স করতে শুরু করল। সীমান্ত, লেডিস এন্ড জেন্টেলম্যান, আমার ভোলাভালা আদরের বোন স্বামীরা রায়চৌধুরী, যে কিনা আমার পরম শত্রু আয়ুষ চ্যাটার্জির মতো একটা বাদরের গলার মুক্তোর মালা হতে যাচ্ছে। তার মহান উদারতা ও আত্মত্যাগের এই বর্ণালী সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সীমান্তের কথায় আগের গুমোট ভাবটা কেটে গেছে, এবার সকলেই একসাথে হেসে উঠল। আয়ুষ নিজের সবকটা দাঁত বের করে হাসতে হাসতে সীমান্তের কানে কানে বলল, আয়ুষ, তোর পিছু আমি জীবনেও ছাড়ব না শালা। সীমান্ত উত্তরে কেবল স্নিগ্ধ হাসি হেসে আবারও বলতে শুরু করল, সীমান্ত, আপনাদের সবার শুভকামনায় আজকের অনুষ্ঠান পর্ব শুরু করতে যাচ্ছি। বলতে বলতে এবার সারার দিকে ইশারা করতেই সে কাপড়ে আবৃত একটা থালা আয়ুষের সামনে তুলে ধরল। আয়ুষ কাপড়টা সরিয়ে একটা আংটি তুলে নিয়ে স্বামীরার অনামিকা আঙ্গুলে পরিয়ে দিল। অতঃপর স্বামীরা নিজেও কম্পিত হাতে আয়ুষের আঙুলে পরিয়ে দিল এক টুকরো ভালোবাসার প্রতিশ্রুতি। সকলের করতালির মাঝে আংটি ববলের পালা শেষ হতেই শুরু হলো সঙ্গীতের আসর। এদিকে সকলের মধ্যমণি হয়ে থাকা ব্ল্যাক শার্ট আর ডার্ক ব্রাউন স্যুট পরিহিত অতি সুদর্শন পুরুষটিকে দোতলার বারান্দার এক কোণে দাঁড়িয়ে নীরবে পর্যবেক্ষণ করে চলেছে একজোড়া কাজল কালো হরিণী চোখের উৎসুক দৃষ্টি। আয়ান সারার যুগলবন্দি নাচের তালে তালে দুলতে শুরু করেছে প্রায় সবাই। সেই সাথে সারার নিখুঁত স্টেপ আর আয়ানের এলোমেলো তাল মেলানোর ফলে মাঝে মাঝেই হাসির রব উঠছে। সেই দৃশ্যটাই উপভোগ করছিল সীমান্ত। কিন্তু হঠাৎ তার মনোযোগে বিঘ্ন ঘটায় আনমনে পেছনে ফিরে তাকালো সে। অতঃপর বাঁকা হেসে বিড়ালের মতো নিঃশব্দে এগিয়ে গেল সিঁড়ির দিকে। সবার এমন আনন্দের হাসিতে যোগ দিতে পারছে না নূর। মৃদু আলোর মাঝে কেবল পরিচিত মুখটাই খুঁজে চলেছে সে। কিন্তু একই মানুষটা গেল কোথায়? ক্ষণিকের মধ্যেই যেন হাওয়ায় মিলিয়ে গেছে সীমান্ত। চারিদিকে চোখ বুলিয়ে তাকে না দেখে কিছুটা হতাশ ভঙ্গিতে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল নূর। ঠিক তখনই নিজের পেছনে কারো উপস্থিতি টের পেয়ে চমকে উঠল সে। এরপর সেই চিরচেনা মানুষটাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল নূর। এভাবে চমকে দেওয়ার অপরাধে অভিযুক্ত আসামির প্রতি অভিমানে ফের সামনে ঘুরে দাঁড়িয়ে রইল সে। সীমান্ত সেটা বুঝে নূরের পাশে দাঁড়িয়ে বাঁকা হেসে নূরের কাছে এসে মৃদু স্বরে বলল, সীমান্ত, এই সৌভাগ্যের রজনীকে স্বর্ণাক্ষরে লেখা হোক। আমার চাঁদের নজর আজ এই বামনের ওপর পড়েছে। এই কৃপায় আমি উন্মাদ না হয়ে যায়। সীমান্তের কথায় ততক্ষণাৎ চোখ মুখ কুঁচকে রাগী দৃষ্টিতে তাকালো নূর। ওর কাজল কালো চোখের পানে চেয়েই দুহাতে বুকের বাম পাশে চেপে ধরল সীমান্ত। এরপর কাতর স্বরে বলল, সীমান্ত, ওই কাজল কালো আখির উত্তাপ আমাকে ঝলসে দিচ্ছে জাহান। আমাকে একটু বাঁচান প্লিজ। সীমান্তের বলার ভঙ্গিতে এবার মুখ টিপে হেসে উঠল নূর। সেই হাসিতে যোগ দিল সীমান্ত। মিউজিক সিস্টেমে লো ভলিউমে এখন একটা সফট মিউজিক বেজে চলেছে। আয়ুষ স্বামীরার সাথে আরও কিছু তরুণ তরুণী নাচের তালে পা মিলিয়েছে। এদিকে দুজন মানুষ পাশাপাশি দাঁড়িয়ে কল্পনায় পাড়ি জমিয়েছে দূর রূপকথার রাজ্যে। ঘড়িতে সময় রাত 12টা বেজে 23 মিনিট। বিছানায় এলোমেলো হয়ে ছড়িয়ে থাকা খেলনাগুলো গুছিয়ে রাখছে দিলরুবা। ছোট্ট ছেলেটা আজকাল বেশ চঞ্চল হয়ে উঠেছে। সারাদিন বাবা ছাড়া যেন কিছুই বুঝে না সে। তবে কিছুদিন যাবৎ তাদের আপত্তি সত্ত্বেও রোকসানা পারভীন ইসমামকে নিজের কাছেই বেশি রাখছেন। সেটা যে কেবল নাতির প্রতি ভালোবাসা থেকে নয়, বরং তাদের দুজনের একান্ত সময়ের কারণে তা বোঝে দিলরুবা। অবশ্য এতে পুরোপুরি ভুল কিছু দেখছে না সে। সব মাই তার সন্তানের একটা সুখী দাম্পত্য জীবন কামনা করে। রোকসানা পারভীন ও তার ব্যতিক্রম নন।
এতগুলো মাস তো কম সময় নয়। সত্যি বলতে সম্পর্কটা তো এখন কেবল দায়বদ্ধতার জায়গায় নেই। পারভেজের মতো একজন আময়িক মানুষের যত্নে স্নেহে সেও তো নতুন করে এসব ভাবতে ভাবতেই সবকিছু গুছিয়ে ড্রয়ারে রাখতে গিয়ে হঠাৎ ড্রয়ারের এক কোণে একটা চুড়ি পড়ে থাকতে দেখে ভ্রুজোড়া কুঁচকে এলো তার। হাত বাড়িয়ে চুড়িটা তুলে নিল সে। নিজের জিনিস চিনতে একটুও ভুল হলো না তার। কিন্তু তার চুড়ি এখানে এলো কিভাবে ভেবে পেল না সে। তবে কি, মনের কোণে জমা অনুমানটা একটুও ভালো লাগলো না দিলরুবার। খানিকটা বিরক্ত ভঙ্গিতে চুড়িটা হাতে নিয়ে ব্যালকনির দিকে এগিয়ে গেল সে। ওয়ালেটের ভেতর এক নাবালিকা মেয়ের ফ্রেমে বন্দি প্রতিচ্ছবির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে পারভেজ। ছবির ওপর হাত বুলিয়ে দিতে দিতে টুপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার চোখ বেয়ে। সেই সাথে ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ফুটে উঠল। ভাগ্যিস ছবিটা সেদিন ছিঁড়ে ফেলেনি, নয়তো তার মিষ্টি ফুলকে লুকিয়ে লুকিয়ে দেখার সৌভাগ্যটুকুও হারিয়ে যেত। আনমনে কেবল এসবই ভাবছিল পারভেজ। হঠাৎ পেছনে কারো উপস্থিতি বুঝে সেদিকে না ফিরেই ওয়ালেটটা লুকিয়ে রেখে শান্ত স্বরে বলল, পারভেজ, কিছু বলবেন? দিলরুবা ওয়ালেটের ভেতর অস্পষ্ট নারী মুখটা দেখেই ভেতরে ভেতরে মুষড়ে পড়ল। ছবির মেয়েটাকে নিয়ে হিংসা হচ্ছে কেন তার? অথচ সে তো কখনো নূরকে হিংসা করেনি। নূরের সাথে পারভেজের বিয়ে হবে এত তার জানা কথা। তাহলে আজ কেন সেটা মানতে নারাজ দিলরুবার অনড়মন? তবে কি মনে মনে বদল ঘটে গেছে? হঠাৎ দিলরুবার ভেতর থেকে বিদ্রোহী স্বরে কেউ বলে উঠল, সেদিনের সেই পারভেজ নূরের নির্ধারিত জীবনসঙ্গী হলেও আজকের এই পারভেজ তার স্বামী, তার ব্যক্তিগত পুরুষ। কিন্তু সে তো এখনো নূরকেই ভালোবাসে। অজান্তেই চোখ দুটো অশ্রুতে টইটম্বুর হয়ে উঠল দিলরুবার। মুখটা নামিয়ে সে কম্পিত হাত বাড়িয়ে ধীর কণ্ঠে বলল, দিলরুবা, আসলে এটা আমার চুড়ি। আপনি হয়তো ভুল করে এই চুড়িটা অন্য কারো ভেবে। পারভেজ, জানি যার যেখানে থাকার কথা সে সেখানেই আছে। যাই হোক, রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ুন। পারভেজের এমন নির্লিপ্ততা স্বরে আরো মর্মাহত হল দিলরুবা। ফিরে যেতে গিয়েও দরজার সামনে দাঁড়িয়ে নিভে আসা গলায় প্রশ্ন করল সে। দিলরুবা খুব ভালোবাসেন তাকে? এবার পেছনে ফিরে তাকালো পারভেজ। গাঢ় গোলাপি শাড়িতে মোড়ানো এই মেয়েটাকে দেখে মুহূর্তেই ভীষণ বেসামাল মনে হলো তার। ওই ছলছল চোখে তাকিয়ে সে মুচকি হেসে বলল, পারভেজ, তাকে ভালোবাসা আমার জন্য ফরজ। কতটা ভীষণ অসহ্য মনে হলো দিলরুবার। মুহূর্তেই ক্রোধের আতিশয্যে দুগদম এগিয়ে এসে পারভেজের টি শার্টের কলার খামচে ধরে সে তেজদীপ্ত স্বরে বলল, দিলরুবা, তাহলে আমাকে কেন বলেছিলেন অতীত মনে করে কষ্ট না পেতে, আর আজ যখন আমি একটু একটু করে এই সম্পর্কটা তৈরি করতে চাচ্ছি তখন আপনি বলছেন ভালোবাসা ফরজ? ঘরের বউয়ের সামনে অন্য মেয়েকে ভালোবাসার কথা বলতে লজ্জা করছে না আপনার? অসভ্য ইতর আপনাকে আজ আমি। বাকি কথাগুলো আর শেষ করতে পারল না দিলরুবা। তার আগেই পারভেজ নিজের হাত দুটো দিলরুবার হাতের ওপর রেখে নম্র স্বরে বলল, পারভেজ, শশশ শান্ত হন বেগম সাহেবা। প্রথমবারের মতো পারভেজের খানিক স্পর্শে আর এমন আদুরে সম্বোধনে মুহূর্তেই ভেজা বিড়ালের মতো শীতল হয়ে গেল দিলরুবা। একে অপরের চোখে হারিয়ে যেতে যেতে সে হঠাৎ অনুভব করল তার তার হাতের ওপর রাখা পারভেজের হাত দুটো বেশ উত্তপ্ত। সে উদ্বিগ্ন হয়ে পারভেজের গালে কপালে হাত ছুঁয়ে অস্থির গলায় বলল, দিলরুবা, এ কি? আপনার তো ভীষণ জ্বর। আমি এক্ষুনি ফুপি আম্মাকে ডেকে আনছি। দিলরুবা চলে যেতে চাইলেই আকস্মিক ওর হাতটা খপ করে ধরে ফেলল পারভেজ। এরপর ধীরে ধীরে ওকে কাছে টেনে অস্ফুট স্বরে বলল, পারভেজ, একটু থাকুন প্লিজ। এমন মধুর আবদারের পর কি মুখ ফিরিয়ে থাকা যায়? মোটেই না। দিলরুবাও পারল না। দুহাতে বারান্দার গ্রিল আঁকড়ে চুপটি করে দাঁড়িয়ে রইল সে। দুজনের মাঝে নেমে এলো নীরবতার দেয়াল। পারভেজ একটা লম্বা শ্বাস ফেলে বলতে শুরু করল, পারভেজ, আমি তখন সবে 17-র তরুণ। একদিন টিউশন শেষে বাড়ি ফিরে দেখি গেটের সামনে অজস্র ভিড়। কৌতূহলী হয়ে এক পা দুপা করে এগিয়ে ড্রয়িং রুম অব্দি আসতেই দেখলাম সাদা কাপড়ে আবৃত করে কাউকে শুইয়ে রাখা হয়েছে। আর পাশেই আম্মা বিলাপ করে কেঁদে চলেছেন। আমার বুঝতে বাকি ছিল না মেঝেতে শুইয়ে রাখা মানুষটাকে। জীবনের সবচেয়ে বীভৎস দৃশ্যটা সচক্ষে দেখার পর সেখানেই থমকে গেছিল আমার পৃথিবী। বরাবরই আমি চুপচাপ মানুষ। বন্ধুবান্ধব বলতে এহসান ছাড়া তেমন কেউ ছিল না আমার।
কিন্তু এবার যেন অন্যদের দূরে যাওয়ার পালা। চোখের সামনে দেখতাম আমার হাসিখুশি আম্মা কেমন বদমেজাজি খিটখিটে হয়ে যাচ্ছে। সমাজের লোলুপ দৃষ্টি আর আত্মীয়দের কটূক্তি তাকে পরিণত করছে অন্য মানুষে। মাঝরাতে রুমের ভেতর আম্মার কান্নার আওয়াজ আমাকে এফোরোফোর করে দিত। কেউ ভালোবেসে মাথায় হাত রাখলেও মনে হতো বুঝি করুণা করছে। কোথাও এতটুকু স্বস্তি পেতাম না আমি। আমার শান্তির জায়গা ছিল একমাত্র নূরমহল। ছাদের উপর খিলখিলিয়ে হাসতে থাকা বালিকার সেই হাসির আওয়াজ আমাকে শান্তি দিত। আমি জানতাম না সে কে, কেবল তার শৈশবের একটা প্রতিচ্ছবি আমার সম্বল। কখনো সে আমাকে প্রশান্তির ঘুম এনে দিত, আবার কখনো নির্ঘুম রাত। দিনে দিনে বাড়ছে আমার আকাশচুম্বী ব্যস্ততা। পড়ালেখার পর ব্যবসার কাজে সময় দিতে গিয়ে মুখচোরা ছেলেটা তখন নাজেহাল। ভেবেছিলাম নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। এরপর তাকে আমার করেই না হয় দুচোখ ভরে দেখব। 10 বছরেরও বেশি সময় অপেক্ষার পর এবার আম্মা ব্যস্ত হয়ে উঠলেন। এহসানেরা তখন দিল্লিতে, আর কিছুদিনের অপেক্ষা। এহসান তো ফিরল না, তবে যার অপেক্ষায় ছিলাম সে ঠিকই ফিরল। এরপর সবকিছু ঠিকঠাক থাকলেও একজোড়া অশ্রুসিক্ত চোখ আমাকে এলোমেলো করে দিল। তার এতটুকু স্পর্শ আমার সকল হিসাব লণ্ডভণ্ড করে ফেলল। কিন্তু তবুও বিয়ের আসরে বসলাম অতঃপর। এ পর্যায়ে এসে থামল পারভেজ। ওকে থামতে দেখে অশ্রুসিক্ত চোখে তাকালো দিলরুবা। বেশ কিছুক্ষণ চুপ থেকে পারভেজ হঠাৎ বলল, পারভেজ, আজ একজনের সাথে আপনার পরিচয় করিয়ে দিতে চাই। আমার ভীষণ আপন সে। শেষের কথাটায় অভিমানে ঠোঁট ফুলিয়ে নিল দিলরুবা, কিন্তু মুখ ফুটে কিছু বলল না। পারভেজ নিজের ওয়ালেট থেকে সেই ছবিটা বের করে দিলরুবার সামনে মেলে ধরে হাসি মুখে বলল, পারভেজ, এই সে আমার মিষ্টি ফুল। ছবিটা দেখতেই বিস্ময়ে হতবাক হয়ে গেল দিলরুবা। হিজাবে আবৃত ছোট্ট মেয়েটা যে সে নিজেই তা বুঝতে পেরে থরথর করে কেঁপে উঠল সে। দুচোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু বেরিয়ে এলো তার। মুহূর্তেই পেছনে ফিরে দুহাতে মুখ চেপে নিঃশব্দে কেঁদে উঠল সে। পারভেজ ওর আরো কাছে সরে এসে কানে কানে বলল, পারভেজ, বিয়ের রাতে প্রথম যখন আপনাকে দেখেছি সেদিনই বুঝেছি আমি ঠিক কতটা সৌভাগ্যবান। দিলরুবা, আগে ককেন বলেননি। পারভেজ, তাহলে কি আপনার এই অভিমানটুকু দেখতে পেতাম? দিলরুবা নিরুত্তর হয়ে কেবল কেঁদে চলেছে দেখে আলতো করে ওর মাথায় হাত রেখে ডেকে উঠল পারভেজ। পারভেজ, রুবা। এই স্নেহের পরশে বাঁধনহারা ঢেউয়ের মতো পারভেজের বুকের উপর আছড়ে পড়ে ডুকরে কেঁদে উঠল দিলরুবা। পারভেজ পরম যত্নে আগলে নিল তার প্রেয়সীকে। অতঃপর কপালে ঠোঁট ছুঁয়ে ব্যাকুল স্বরে বলল, পারভেজ, একটু ভালোবাসতে পারিব? দিলরুবা লজ্জায় মুখ লুকিয়ে ফেলল ওর বুকের মাঝে। পারভেজ এতেই সম্মতি পেয়ে ওকে পাজাকোলা করে তুলে রুমের দিকে এগিয়ে গেল। অতঃপর বিছানায় শুইয়ে দিয়ে নিজেও দিলরুবার পাশে শুয়ে পড়ল। এরপর দুহাতে ওর মিষ্টি মুখটা তুলে ধরে কপালে, গালে ছোট ছোট উষ্ণ স্পর্শ দিতে দিতে ঠোঁটের উপর এসে থামল। দিলরুবার নরম ভেজা অধর যুগলের পানে তাকিয়ে তৃষ্ণায় গলা শুকিয়ে এলো পারভেজের। ধীরে ধীরে সেই কম্পিত ঠোঁট জোড়ায় মত্ত হয়ে উঠল সে। দীর্ঘ চুম্বন শেষে একটু একটু করে নেমে এলো গলায়। সেখানে নিজের ভালোবাসার চিহ্ন এঁকে আলগোছে হাত বাড়িয়ে টেবিল ল্যাম্পটা বন্ধ করে ফেলল সে। অতঃপর কম্পিত হাতে সরিয়ে দিলরুবার শাড়ির আঁচল। নিজের নগ্ন পেটের উপর পারভেজের উত্তপ্ত হাতের স্পর্শে উত্তেজনায় ছটফট করে ওর হাতটা চেপে ধরল দিলরুবা। কিন্তু অবাধ্য প্রেমিকের মতোই লাগামহীন হয়ে উঠল পারভেজের স্পর্শ। সেই ভালোবাসার ছোঁয়া পেয়ে ক্রমশ ফুরবল হয়ে গেল দিলরুবা। জ্বরের ঘোরে পারভেজের এলোমেলো আদরের আবেশে দুচোখ বুজে এলো তার। কিন্তু হঠাৎ নিজের উন্মুক্ত বুকে ভেজা কিছুর অস্তিত্ব পেতেই চমকে উঠল দিলরুবা। বুঝল প্রণয়ের প্রাপ্তিতে কাঁদছে তার ব্যক্তিগত পুরুষ। অদ্ভুতভাবে তার দুচোখেও নেমে এলো সেই নোনা জল। ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি নিয়ে পারভেজের মাথাটা আলতো হাতে বুকে চেপে ধরল সে। মনের গভীরে বেজে উঠল একটাই কথা, সবার জীবনে দ্বিতীয় বসন্ত আসে না। যদি আসে তবে সেই বসন্তে নিজেকে রাঙিয়ে নিতে হয়। কারণ ভালোবাসা সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। চলবে। গল্প, বেগম জাহান। লেখনীতে চারুলতা ছদ্মনাম। 15তম